প্রথম আমরা যে টপিকটা আজকে পড়বো সেটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ওকে, মানে টেন্সের বিভিন্ন সিকোয়েন্স আছে, সেইগুলা আজকে আমরা পড়বো, সিকোয়েন্স অফ টেন্স। এবং মজার বিষয় হইলো এই সিকোয়েন্স অফ টেন্স আমি তোমাদেরকে গতকাল যখন পড়াইছিলাম তখন তোমরা সবাই জানো, জাস্ট একটা রুল শিখাইয়া দিছিলাম যে একটা রুলের মাধ্যমেই সিকোয়েন্স অফ টেন্স কিভাবে শেখা যায়। ওকে, এই সিকোয়েন্স অফ টেন্স একটা রুলের মাধ্যমে কিভাবে শেখা যায়, এইটাকে যদি আমি আরো আজকে সহজ করে দেই, যে আমরা জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে, ঠিক আছে, দুইটা ওয়ার্ড দিয়ে আমরা পুরো এই টপিকটা শেষ করব। সেই ওয়ার্ড দুইটা কি কি? এক পাশে ভার্বের 2 নম্বর আর এক পাশেও ভার্বের 2 নম্বর, অথবা এই সাইডে হচ্ছে পাস্ট টেন্স, এই সাইডেও পাস্ট টেন্স। ওকে, তো তোমরা যদি এই সূত্রটা জাস্ট মনে রাখো তাইলে এই টপিকের আন্ডারে যতগুলা প্রশ্ন আছে সবগুলাই তোমরা কারেক্ট করতে পারবা। তার মানে আমরা যদি মনে রাখি যে এক পাশে যদি ভার্বের 2 নম্বর ফর্ম বসে, পরের পাশেও ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, এক পাশে যদি পাস্ট বসে পরের পাশেও পাস্ট বসবে, এই একটা কথা যদি তোমরা মনে রাখো তাহলেই তোমাদের আর এই টপিক নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তো চলো আমরা প্রশ্ন সলভে চলে যাই, তাইলে আমাদের এই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আসবে। এবং এইখানে যত প্রশ্ন আছে এর বাইরে তোমাদের কখনোই কোনো প্রশ্ন পড়তে হবে না, এতটুক আশা নিয়ে বা এতটুকু বিশ্বাস নিয়ে তোমাদের এই ক্লাসটা কন্টিনিউ করতে হবে। তার মানে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে হুবহু তোমরা এই ক্লাসের একদম প্রশ্ন কমন পেয়ে যাবা। ওকে, তো আমি তোমাদের কমেন্টগুলো সবগুলা দেখতেছি এবং তোমরা চাইলে যে কোনো প্রশ্ন যখন অ্যারাইজ হবে সেগুলো তোমরা করতে পারো, আমি অ্যানসার করে দিব ইনশাআল্লাহ। ওকে, তো প্রথমেই দেখো এই জায়গা থেকে আমরা সিকোয়েন্স অফ টেন্স এইটার প্রথম প্রশ্নটা কি দেয়া আছে? অ্যাজ দ্য সান, মানে যেহেতু সান সম্পর্কে একটা কথা বলা আছে তারপরে এইখানে একটা গ্যাপ চিহ্ন দেয়া আছে, মানে আমাদের এই গ্যাপের মধ্যে অ্যানসার বসাইতে হবে। তারপরে কি দেয়া আছে দেখো, আই ডিসাইডেড টু গো আউট। তার মানে আমরা কি শিখছি যে যদি এক পাশে ভার্বের 2 নম্বর ফর্ম হয় অন্য পাশেও ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তো আমাদের কিছু কিছু জিনিস বুঝতে হবে এই সব প্রশ্ন সলভ করতে। প্রথমে আমাদের কিছু বাধা থাকবে। বাধা বলতে কি বোঝানো হয়? যে আমাদের কিছু কনজাংশন থাকবে, কিছু সাংকেতিক চিহ্ন থাকতে পারে, যেমন ধরো দ্যাট থাকতে পারে এই বাধার মধ্যে, অথবা ধরো এরকম কমা চিহ্ন থাকতে পারে, কমা, এই যে কমা চিহ্ন এইটা থাকতে পারে, এই যে এইটা কমা চিহ্ন থাকতে পারে। তারপরে ধরো এইখানে ইফ থাকতে পারে, হট থাকতে পারে, হুইচ থাকতে পারে, মানে WH যে কোশ্চেন গুলো আছে, মানে কোশ্চেন করার জন্য যে শব্দগুলো লাগে সেগুলো থাকতে পারে, অথবা কিছুই থাকতে পারে না, দুইটা জাস্ট ক্লজ বা দুইটা সেন্টেন্স থাকবে। তার মানে এই যে একটা বাধা, এই বাধার এই পাশে একটা বাক্য থাকবে এবং বাধার এই পাশে একটা বাক্য থাকবে। ওকে, সো এই বাক্যের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে যে ভার্বের 2 নম্বর ফর্ম আছে কিনা, এবং যদি থাকে তাহলে এই পাশেও আমরা ভার্বের 2 নম্বর ফর্ম বসায় দিব। তো এইটা হচ্ছে সবগুলো প্রশ্ন কারেক্ট করার বেসিক একটা স্ট্রাকচার বা বেসিক একটা রুল। ওকে, সো এখন আমরা জিনিসগুলো দেখবো কিভাবে কারেক্ট হয়। তো এই জায়গাতে কি বলা আছে দেখো, আই ডিসাইডেড, মানে এইটা ডিসাইডের পাস্ট ফর্ম বা ভার্বের 2 নম্বর ফর্ম। তার মানে আমরা কি জানি, বাধার এক পাশে যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে আর এক পাশেও কি হবে, ভার্বের 2 নম্বর ফর্ম হবে। তাইলে আমাদের এই জায়গাতে যে ওয়ার্ডটা বা যে আমাদের অ্যানসারটা হবে সেইটাও ভার্বের 2 নম্বর ফর্ম বা পাস্ট ফর্মে থাকতে হবে। তাইলে এখন একটু খেয়াল করো এই জায়গাতে কি আছে, হ্যাজ শন, যেহেতু হ্যাজ আসে তার মানে এটা বাদ, আমাদের জাস্ট এতটুকু দেখতে হবে। পরে কি আছে, দিস ইজ নট দ্য ম্যাটার, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ওকে, তো আমাদের জাস্ট এই যে প্রথমে যে ওয়ার্ডটা আছে সেইটা ভার্বের 2 নম্বর ফর্ম আছে কিনা সেইটা আমাদের বুঝতে হবে। সো এটা নাই, এটা বাদ। তারপর একটা শাইন, এটাও নাই, এটা ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। তারপর একটা শাইন্স, এটাও নাই। এরপরে কি দেখো, এই জায়গাতে আছে কি, ওয়াজ। এখন এই ওয়াজটাকে কি বলা হয় দেখো তো, ভার্বের 2 নম্বর ফর্ম বা আমরা পাস্ট ফর্ম হিসাবে চিনি। যেহেতু এই জায়গাতে এটা একটা আমরা পেয়ে গেছি ভার্বের 2 নম্বর ফর্ম, মানে এইখানে ভার্বের 2, এইখানেও ভার্বের 2 নম্বর ফর্ম। আমি যেটা বললাম সহজ ভাবে, এক পাশে ভার্বের 2 আর এক পাশেও ভার্বের 2, এরকম যদি থাকে তাইলে সেটাই হবে অ্যানসার। তার মানে এটার অ্যানসার কি হবে, এক নম্বরটার ওয়াজ শাইনিং। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা খুবই ইজিলি বুঝতে পারছো। সো এইভাবে দেখো এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। দেখো এটা 24তম BCS এ আসা একটা প্রশ্ন, বাট আমরা জাস্ট, তুমি যদি অন্যান্য বিভিন্ন টাইপের রুল বা এই ধরনের জিনিসগুলা মানে করতে চাইতা তাইলে তোমার আসলে বুঝতে বেশি প্রবলেম হইতো। সো আমরা এত ঝামেলার মধ্যে কেন যাব, আমরা গ্রামারের রুল ছাড়া গ্রামার শেখার ট্রাই করব, তাইলে আমাদের ভালো করে প্রশ্ন আমরা কারেক্ট করতে পারবো। ওকে, সো এইটা হইলো এখানকার বিষয়। আচ্ছা, ওকে, ডি আনসার, সবাই ডি আনসার করছিলা, হ্যাঁ সবাই আনসার করবা। এখন 2 নম্বরটা দেখো, এইখানে তোমরা এটা অ্যানসার করো দেখি এখন কি হইতে পারে 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বরের অ্যানসারটা কি হইতে পারে।
এইখানে দেখো 2 নম্বরটা কি হইতে পারে। 2 নম্বরটা আমি তোমাদেরকে বোঝাই, তোমরা অ্যানসার করো। 2 নম্বরটা কি বলা আছে, অ্যাজ উই ওয়াকড, মানে এইটা ওয়াকের পাস্ট ফর্ম, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, আমরা কি জানি, যদি ভার্বের 2 নম্বর ফর্ম থাকে বাধার এক পাশে বা বাধার সাইডে, তাইলে পরের পাশেও কি হবে, এই জায়গাটাতে কি হবে, ভার্বের 2 নম্বর ফর্ম হবে। দেখো তো এইগুলার মধ্যে ভার্বের 2 নম্বর ফর্ম কোনটা, কি আছে, এক্সপ্লেইনিং না, এক্সপ্লেইন না, তারপরে কি দেখো এক্সপ্লেইনড, তার মানে কি এটা ভার্বের 2 নম্বর ফর্ম। ডি নম্বর কি না, নাই। তার মানে এই জায়গাতে অ্যানসার কোনটা হবে বলো তো দেখি, অ্যানসার হবে হচ্ছে সি নম্বর। সি নম্বর হবে অ্যানসার। তো দেখি তোমরা সি কারা কারা করছো। হ্যাঁ হ্যাঁ, সবাই সি অ্যানসার করছো। হ্যাঁ, দিস ইজ দ্য গুড, এটা খুবই ভালো, তোমরা ইজিলি বুঝতে পারতেছো। দেখো প্রশ্ন যখন পারবা তখন মজা লাগবে। ওকে, এরপরের কোশ্চেনে যদি আমরা যাই, এরপরের কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কি আছে দেখো, কি বলা আছে, অ্যানশিয়েন্ট পিপল, মানে যারা হচ্ছে আগের মানুষজন, তারা কি করতো, বিলিভড দ্যাট, বিলিভড মানে বিলিভের পাস্ট ফর্ম, এই যে 2 নম্বর ফর্ম। ওকে, সো এই জায়গাতে আমরা প্রথমে কি পাইলাম, এই যে বাধা। বাধা একটা কি, বাধা বলতে এই যে আমরা যেটাকে বাধা বলতেছি বা একটা কনজাংশন, এইখানে বাধাটা কি বলো দেখি, এইখানে বাধাটা হচ্ছে দ্যাট, এইখানে বাধা হচ্ছে দ্যাট, তাই না, এইখানে বাধা কিন্তু হচ্ছে দ্যাট। তার মানে দ্যাটের আগে আমরা কি পাইলাম, ভার্বের 2 নম্বর ফর্ম পাইলাম, ভার্বের 2 নম্বর ফর্ম। তার মানে আমাদের এই জায়গাতে যে জিনিসটা হবে সেটা ভার্বের 2 নম্বর ফর্ম হবে। এখন দেখো তো দেখি এই জায়গা থেকে তাইলে অ্যানসার কোনটা হইতে পারে, তোমরা একটু দেখো। আমরা দেখি 1 নম্বরটা কি আছে, দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স ইজ আর্থ। ওকে, তার মানে এই জায়গাতে এটা 1 নম্বর ফর্ম। ওকে, তারপরেরটা আমরা যদি দেখি, দ্য আর্থ ইজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, এইখানেও ইজ। তারপরে কি দেখো, এইখানে দ্য ইউনিভার্স হ্যাজ আর্থ এট দ্য সেন্টার। তারপরে কি দেখো, দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স। এখন একটা প্রশ্ন আছে তোমাদের, কালকে আমি বলছিলাম যে যেগুলো হচ্ছে চিরন্তন সত্য কথা সেইগুলাতে কিন্তু এই জিনিসটা খাটবে না। মানে চিরন্তন সত্য কথা যদি থাকে, যে ধরো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, বা ধরো এইরকম করে যে কি বলে, ধরো পানির কোনো রং নেই, এগুলো কিন্তু চিরন্তন সত্য কথা। তো চিরন্তন সত্য কথার ক্ষেত্রে কিন্তু এই রুলগুলা খাটবে না। কিন্তু এই জায়গাতে একটা টেকনিক্যাল বিষয় আছে। টেকনিক্যাল বিষয়টা কি দেখো, এটা কিসের প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন। জাহাঙ্গীরনগরের প্রশ্ন মানেই তোমাকে কনফিউজড করে দিবে। ওকে, সো দেখো এই জায়গাতে একটা টেকনিক্যাল বিষয় আছে। কি বলা আছে, অ্যানশিয়েন্ট পিপল, মানে যারা প্রাচীন লোক ছিল, মানে অনেক আগের লোক ছিল, তারা কি করত, বিশ্বাস করত কি, যে the earth was the center of the universe, অথবা the center of the universe is earth, মানে সূর্য নয়, মানে পৃথিবী নয়, সূর্য ঘোরে। তারা উল্টাটা ভাবতো। মানে আমরা এখন কি ভাবি, আমরা যেটা সায়েন্টিফিকলি প্রমাণিত সেইটা ভাবি, কিন্তু তারা একটা ভুল ধারণার উপর বিশ্বাস করত। যেহেতু ভুল ধারণার উপর তারা বিশ্বাস করত, মানে উল্টাটা, ঠিক আছে, উল্টাটা, তারা যেহেতু উল্টাটা বিশ্বাস করতো, তার মানে এটা চিরন্তন সত্য কথা না। আর যদি চিরন্তন সত্য কথা না হয়, তাইলে সেটার কিন্তু ওই রকমের এক্সেপশনাল যে রুল সেটা খাটবে না। তার মানে এই জায়গাতে কি, নরমাল যে আমরা শিখছি যে বাধার আগে যদি ভার্বের 2 নম্বর ফর্ম হয়, বাধার পরেও ভার্বের 2 নম্বর ফর্ম হবে, বা বাধার আগেও যদি পাস্ট হয়, বাধার পরেও পাস্ট হবে। ওকে, বাধার পরেও পাস্ট হবে, এইটাই আমাদের এই জায়গাতে কাজ হবে। মানে তারা ভাবতে এইরকম যে ধরো এইরকম করে আমি যদি তোমাকে বলি যে ধরো পানির কোনো রং নাই, এটা তো আমরা মানে জানি, তাই না, যেখানে যে আমরা যে পাত্রে রাখি সেই রকমের রং ধারণ করবে। সো তারা এরকম ভাবতো যে না, পানির রং শুধুমাত্র সাদা। তার মানে যদি কেউ ভুল ধারণা ভাবে, ওকে, কেউ যদি, মানে তারা এরকম ভাবতো যে ধরো সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, মানে তাদের ধরো ভাবনা, যেটা আমরা পূর্ব দিক বলতেছি, ওরা পশ্চিম দিক ভাবতো, এমন যদি তারা ভাবতো, তাইলে ভুল ভাবনা। যদি কখনো ভুল ভাবনা এখন আসে, তাইলে সেই ক্ষেত্রে এই এক্সেপশনাল যে রুল আছে সেইটা কাজে আসবে না। এক্সেপশনাল রুলটা কি, যে নরমাল ওয়েতে থাকবে, সেই বাক্যটাকে চেঞ্জ করার প্রয়োজন নাই। ওকে, সো এই জায়গাতে কিন্তু তারা উল্টাটা ভাবতো। কি বলতো তারা, কি ভাবতো দেখো, দ্য আর্থ ওয়াজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, মানে এই পুরা মহাবিশ্বের আর্থ হচ্ছে বা পৃথিবী হচ্ছে একদম সেন্টারে আছে। কিন্তু পৃথিবী কি সেন্টারে আছে না? তুমি যদি গ্রহগুলোকে এরকম করে করো, 9টা গ্রহের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9, এখন এই 9টা গ্রহের মধ্যে সেন্টারে থাকতে গেলে ধরো কতই থাকতে হইতো, 5 বা 4 থাকতে হইতো, কিন্তু 5 বা কি 4 আছে নাই। সো এই ধারণাটা তাদের ভুল। যেহেতু ভুল ধারণা, সেহেতু আমাদের এইখানে ওই যে এক্সেপশনাল যে রুলটা আছে ওইটা কোনো কাজে আসবে না। তার মানে এইখানে অ্যানসার কি হবে বলো তো দেখি, অ্যানসার হবে হচ্ছে, আমরা এই জায়গাতে যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম পাইছি, তার মানে এইখানে ভার্বের 2 নম্বর ফর্ম যুক্ত কোনো একটা সেন্টেন্স। তাইলে দেখো তো 2 নম্বর কোথায় আছে, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, এইটাতে আছে। তার মানে অ্যানসার হবে কি, ডি। বুঝতে পারছো? সো
এই টাইপের যদি কখনো প্রশ্ন আসে যে ভুল কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা, ওকে, যদি এমন কখনো হয় যে কোন একটা গবেষণা ভুল হিসাবে প্রমাণিত হয়েছে, এককালে চলছিল, মানুষ মেনে নিচ্ছিল, এই ভাবনাটাকে এখন ভুল হিসাবে প্রমাণ করা হয়েছে, এমন যদি কোনো কিছু নিয়ে আসে, তারপরেতেও কিন্তু ওটা এক্সেপশনালি কাজ করবে না। ওকে, আমরা যেমন পরবর্তীতে পাবো যেমন আর্থ মুভস হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ওকে, তো এই যে ওই জায়গাতে কিন্তু এই যে আর্থের পরে কি হবে, মুভস হবে, কিন্তু MOVES। ওকে, এইখানে কিন্তু মুভ হবে না। ওকে, কারণ কি, এইটা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা ঠিক কথা। সো এই জিনিসগুলাকে তোমার খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে চিরন্তন সত্যের বিষয়ে একটা ঝামেলা, এগুলো প্রশ্ন সলভে না আসলে তুমি আসলে পাবা না বা বুঝবা না। সো তোমাদের আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, 3 ডি যারা অ্যান্সার করছো খুবই ভালো এবং ঠিকঠাক অ্যান্সার করছো। এখন যদি আমরা 4 নম্বরে আসি, দেখো 4 নম্বর প্রশ্নতে কি বলা আছে। 4 নম্বরটা, ডিড ইউ বাই অ্যান ফ্রুট হোয়েন ড্যাশ শপিং। এখন এই জায়গাতে দেখো, অ্যান্সার করো তোমরা। এটা একটু টেকনিক্যাল প্রশ্ন আছে, কাল কিন্তু এমন টাইপের একটা প্রশ্ন আমি তোমাদের পড়াইছি, ওই যে উডের বিষয়টা। ওকে, সো এই টাইপের প্রশ্নটা তোমরা অ্যান্সার করো যারা পারবা। কি বলা আছে দেখো, ডিড ইউ বাই, তার মানে কি দেখো, এইখানে যে ভার্বটা আছে এটা কোন ফর্মে আছে, 2 নম্বর ফর্মে আছে, কারণ ডু এর পাস্ট ফর্ম বা 2 নম্বর ফর্ম কিন্তু হচ্ছে ডিড। ওকে, সো এইখানে আমরা বুঝলাম এটা 2 নম্বর ফর্মে আছে, প্রথমে আমরা বুঝে গেছি। এখন আসো, আমরা যেহেতু এই যে ধরো কমা কি একটা বাধার আগে 2 নম্বর ফর্ম পাইছি, এখন বাধার পরে আমাদের যে জিনিসটা বসাইতে হবে সেটাও কি ভার্বের 2 নম্বর ফর্ম বসাইতে হবে। সো আমরা দেখি ভার্বের 2 নম্বর ফর্ম কোথায় আছে। দেখো কি বলা আছে, গো বা গন। ওকে, আমরা রাখি, মানে 2 নম্বরের পরিবর্তেও তো ধরো পাস্টের কথা বলছিলাম, ধরো এটা পাস্ট পার্টিসিপল, তারপরে আমরা রাখি। তারপরে কি দেখো, ওয়ার গোয়িং, তারপরে হচ্ছে ওয়েন্ট। এখন এই জায়গাতে চিন্তা করো যে আসলে কোন জিনিসটা হইতে পারে। কি বলা আছে, ডিড ইউ বাই, কি বলা আছে, ডিড ইউ বাই এনি ফ্রুট হোয়েন ইউ ড্যাশ ড্যাশ শপিং। তাইলে দেখো তো দেখি, এইখানে তোমরা কি পাইছো, ওয়ারটাও কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। এই জায়গাতে পাইছো কি ওয়েন্ট, এটাও কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম। এখন এই জায়গাতে মেইনলি কনফিউশনটা আসবে বা তোমরা কনফিউশনটা পাবা। সো এই জায়গাতে বলো তো দেখি, এইটার অ্যান্সার কি হইতে পারে বা এইটা আসলে কি হবে, এটা বলো তো দেখি। এইটা দেখি কারা কারা এটা পারো। ওকে, এইটা দেখো, এটা কি হবে বলো, এইটা কি হবে বলো, এইটা কি হবে। এইটাই হচ্ছে প্রশ্ন সলভের মজা। হ্যাঁ, যখন তোমার আসবে দেখবা কিছু কমপ্লেক্সিটি আসবে শর্টকাট শিখতে, বাট তুমি ঠিকঠাক অ্যান্সার করবে। এখন ইংলিশ মানে কি জানো, ইংলিশ মানে কিন্তু রুল না। ইংলিশ মানে হচ্ছে যে ওই জিনিসের ভাব অর্থ, ওই জিনিসের অর্থ ঠিক রাখার জন্য যা করা লাগবে তাই করবা, ওইটাই একটা রুল হয়ে যাবে। সো এই জায়গাতে এইভাবে তুমি যদি চিন্তা ভাবনা করো, সবাই বলতেছো ডি, কেউ দেখি সবাই ডি, 4 ডি, 3 ডি, 4 ডি। আচ্ছা, যারা ডি অ্যান্সার করছো তারা ঠিকঠাক অ্যান্সার করছো। কারণ কি দেখো, আমরা যদি দেখি এইখানে কি বলা আছে, ডিড ইউ বাই এনি ফ্রুটস হোয়েন ইউ, মানে ইউ ওয়েন্ট, মানে শপিং। এই জায়গাতে দেখো, এটা কি কন্টিনিউয়াসের কোনো বিষয় বোঝাচ্ছে না, এটা কিন্তু একটা পাস্টের ঘটনা বোঝাচ্ছে। পাস্টে কিন্তু চলমান কোনো ঘটনা বোঝাচ্ছে না, মানে অতীতে হয়ে গেছে এমন একটা কাজের কথা বলতেছে। যেতে তুমি কি কোনো ফ্রুট কিনেছো, মানে তুমি কি অলরেডি কিনে আনছো, আমি তোমার সাথে বর্তমানে কথা বলছি, যখন তুমি শপিং করছো, মানে বিষয়টা বোঝো। ধরো তোমার এক বন্ধু একটা মানে বাজার থেকে তোমার কাছে আসছে, আসার পরে তুমি ওকে জিজ্ঞেস করতেছো যে তুমি কি এই ফলটা কিনে আনছো, বা এই জিনিসটা কি তোমরা কিনছো, বা এই কাপড়টা কি তুমি কিনছো যখন শপিং এ গেছো। এখন একটা জিনিস খেয়াল করো, ও কি বলবে যে আমি ওইটা মানে করছি বা আমি ওইটা করতেছি, এরকম করে বলবে যে না আমি শপিং করতেছি, আমি কাপড় কিনতেছি, তোমার সাথে কথা বলার সময় না, সে বলবে আমি কাপড় কিনেছি। তার মানে কি, সে পাস্ট ফর্মে বলতেছে। সে কিন্তু বলবে না তোমাকে, তুমি যদি কাউকে জিজ্ঞেস করো তুমি কি এই টি শার্টটা কিনে আনছো, ও বলবে কি হ্যাঁ আমি এই টি শার্টটা কিনে আনছি। তোমাকে কিন্তু এভাবে অ্যান্সার করবে না যে আমি এই টি শার্টটা কিনে নিতেছিলাম, এমন কিন্তু বলবে না। সো যেহেতু এইটা আর পাস্ট কন্টিনিউয়াস চলমান অবস্থার মধ্যে নাই, এই জন্য এটার অ্যান্সার হবে কি ডি। ঠিক আছে, এইভাবে কিন্তু এই জিনিসগুলাকে মানে খুবই সহজে বোঝা যায়। ঠিক আছে, এগুলা কিন্তু একটু কমপ্লেক্স প্রশ্ন, এই রকমের কমপ্লেক্স প্রশ্নগুলো আমরা সলভ করব। ওকে, সো এইটা হচ্ছে এখানকার ফ্যাক্ট বা এটা হচ্ছে এখানকার বিষয়। ওকে,
ওকে ঠিক আছে। ওকে, তো এইটা হচ্ছে এখানকার বিষয়, খুবই সহজ ভাবে। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন, এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে, কি আছে দেখো, ফাদার টোল্ড মি, তার মানে এইখানে এটা কি দেখো, ভার্বের 2 নম্বর ফর্ম। এখন এটার অ্যান্সার করো দেখে, এটা খুবই সহজ একটা প্রশ্ন। ফাদার টোল্ড মি দ্যাট হি উইল হেল্প মি, বা হি উড বি হেল্প মি, হি উইল বি হেল্প মি, নাকি হচ্ছে হি উড হেল্প মি। এখন একটা জিনিস খেয়াল করবা, যদি সহজ সরল ভাবে অ্যান্সার দেওয়া থাকে তাইলেই সেটা অ্যান্সার হবে। মানে এই জায়গাতে দেখো কি আছে, উড বি, কি আছে, উডের সাথে কি একটা আছে, বি আছে। তার মানে এইখানে আমরা ধরো ভার্বের 2 নম্বর ফর্ম পাইলাম, এরপরে এক্সট্রা একটা বি পাইলাম। সো এরকমের এক্সট্রা যে জিনিসগুলো থাকবে ওগুলা জীবনেও অ্যান্সার হবে না। তার মানে বাকি যে জিনিসটা আছে উড হেল্প মি, সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, জাস্ট দেখবা সহজ সোজা সাপটা আছে কিনা। যদি এমন থাকতো, ধরো এইটার পরে যদি এইখানে একটা ধরো ভার্বের 2 নম্বর আছে, তারপরে বি আছে, এমন যদি স্ট্রাকচার থাকতো তাইলে এটা অ্যান্সার হওয়ার চান্স ছিল। বাট এইখানে কি আছে, শুধুমাত্র ভার্বের 2 নম্বর ফর্ম আছে। সো আমাদের এইখানে শুধুমাত্র ভার্বের 2 নম্বর ফর্মটাই বসবে। ওকে, সো এই টাইপের প্রশ্নগুলো এটা। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। এটার অ্যান্সার কি, ডি। ওকে ঠিক আছে, সবাই ডি অ্যান্সার করছো। আচ্ছা, তোমাদের জন্য এই রাজশাহী ইউনিভার্সিটির এই প্রশ্নটা এখন তোমরা অ্যান্সার করো, দেখি তোমরা বুঝছো কিনা। এইটা অ্যান্সার করো, রাজশাহী ইউনিভার্সিটি এই 6 নম্বর প্রশ্নটা। হি সেইড দ্যাট, এখানে এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম। দেখছো এগুলো একটা থেকেই কতগুলা প্রশ্ন চলে আসছে, জাস্ট একটা লাইন থেকে। তোমরা বইয়ে পড়তে গেলে তোমাদের ঝামেলা মনে হবে, বাট আমি তোমাদের যে শর্টকাট টেকনিকটা শিখাই দিছি, এই টেকনিক দিয়ে কিন্তু দেখো সবগুলা ক্যারেক্ট হচ্ছে। তাইলে দেখো এইখানে কি হবে, কোনটা হবে, কি আছে দেখো, এ নাম্বারে হি উইল নট কাম এট 5, তারপরে দেখো হি ক্যান নট কাম এট 5, হি কুড নট কাম এট 5, হি মে নট কাম এট 5। বলো তো দেখি এই 6 নম্বরের অ্যান্সারটা কি হবে, দেখি তোমরা পারো কিনা। 6 নম্বরের অ্যান্সার ফেসবুক ইউটিউব থেকে দেখি 6 এর অ্যান্সার কি হবে, বলো 6 এর অ্যান্সার কি হবে, 6 এর অ্যান্সার কি হবে বলো, খুবই সহজ। 6 এর তানহা বলছে, তাসনিম তানহা বলছে 6 এর সি। ওকে, তারপরে দেখি আর কেউ অ্যান্সার করতে পারো কিনা। 6 এর সি অ্যান্সার অলরেডি করে ফেলছে। ওকে, সো হ্যাঁ তোমরা অ্যান্সার ডিলিট করার প্রয়োজন নেই, তো ঠিকঠাক অ্যান্সার করছো। ঠিক আছে, ও ভাবছে অ্যান্সার ভুল করে ফেলছে, না ও ঠিক অ্যান্সার করছে। ওকে, সো এইটা হচ্ছে বিষয়। আর তোমরা যারা অ্যাডমিশন ড্রিল থেকে দেখতেছো, মানে ফেসবুক পেজ, তারা ওখানে থাকলে হবে না, নির্ভর.net এই পেজে আসো, এই পেজ থেকে কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পাবো। ওকে, সো এটা হচ্ছে বিষয়। তাইলে দেখো সহজ না, একটা লাইন থেকে আমরা কতগুলো প্রশ্ন কালেক্ট করতে পারতেছি। তাইলে কেন আমরা হুদাই গ্রামার শুধু শিখবো, শুধু লাইনের উপর লাইন কেন শিখবো, শর্টকাটে শিখবো, যাতে করে আমরা পরীক্ষাতে কালেক্ট করতে পারি। এরপরের কোশ্চেন দেখো, তোমাদের কাছে ছেলে খেলা মনে হবে আমাদের ক্লাসগুলো করলে। ওকে, 7 নম্বর প্রশ্ন দেখো, হি সেইড দ্যাট হি ড্যাশ, তার মানে এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম। এখন দেখো এইখানে কি আছে, ইজ গুইং প্রথমেই বাদ, হ্যাজ বাদ, ওয়াজ। ওকে, এটা ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তারপরে কি দেখো হ্যাজ বাদ, তার মানে অ্যান্সার হচ্ছে সি। তুমি এখন চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবা। কেমনে চোখ বন্ধ করে অ্যান্সার করবা, দেখো 8 নম্বরটা তুমি প্রশ্ন দেখারও দরকার নাই, পুরো প্রশ্ন পড়ার দরকার নাই। ও এটা তো অপশনই নাই, পরের গুলা দেখাচ্ছি। তো এইটা দেখো কিভাবে, কি আছে, হি থট। ওকে, প্রথমে পাইছো ভার্বের 2 নম্বর, পরে দেখবো ভার্বের 2 কোথায় আছে, এইটা। ওকে, তার মানে এটা বি অ্যান্সার। তারপরেরটাও দেখি তোমাকে ইনস্ট্যান্ট আমি দেখাচ্ছি, ইনস্ট্যান্ট কিভাবে কাজ করতে হয়। এই জায়গাতে ভার্বের 2 পাইছো, ওকে, দ্যাট পাইছো, ওকে, চিহ্ন পাইছো, তার মানে এই জায়গাতে যেটা হবে সেটাও ভার্বের 2 নম্বর ফর্ম আছে। দেখো ভার্বের 2 নম্বর ফর্ম কোথায়, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটা দেখছো। মানে তুমি জাস্ট অপশন দেখে অ্যান্সার করে দিতে পারবা যদি তোমার মাথায় এগুলা থাকে। তার মানে এটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে ডি। তুমি জানো না এটা পুরো সেন্টেন্সটা কি আছে, জাস্ট এইভাবে অপশন দেখেই জাস্ট ইনস্ট্যান্ট অ্যান্সার করা যায়, ফাস্ট অ্যান্সার করা যায়। ওকে, তারপরে কি দেখো 10 নম্বর প্রশ্নটা দেখো, এইটা বিসিএস এ, মানে এটা এত ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে। ওকে, তো এটার জন্য তোমরা গাদা রুল মুখস্থ করো। কেন, জাস্ট আমার টেকনিক গুলো তোমরা মনে রাখবা, নিজে নোট করবা। ওকে, তাইলে দেখবা ইংরেজিতে তোমরা অনেক বেশি দক্ষ হয়ে উঠবা। ওকে, এখন দেখো 10 নম্বর প্রশ্ন, যেটা বিসিএস এ আসা প্রশ্ন, এইটা তোমরা সলভ করো। এইটা কি আছে দেখো, আমি কিচ্ছু বলে দিব না, কি বলা আছে, হি প্রমিসড দ্যাট, কি বলা আছে দেখো, হি প্রমিসড দ্যাট হি ড্যাশ কাম নেক্সট মানডে, হি সেইড দ্যাট হি ড্যাশ অমুক, হি সেইড দ্যাট। দেখো তো তাইলে তোমাদের প্রথম বিষয়টা কেমন হবে, কোনটাকে আইডেন্টিফাই করা। প্রথমে দেখতে হবে যে এইখানে ভার্বটা কি আছে, দেখো প্রমিসড মানে কি ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, তাইলে অপশনে তোমার এখন কি খুঁজতে হবে, ভার্বের 2 নম্বর কোথায় আছে, উইল বাদ, মে বাদ,
ওয়ান্টস বাথ, ভার্বের 2 নম্বর হচ্ছে উড। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 10 এর সি। ঠিক আছে না? দেখো খুবই সহজ, খুবই সহজ। তুমি যদি এগুলো নরমালি হচ্ছে টেন্স দেখে দেখে তোমরা শেখো যে এখানে কি হবে না হবে, সবাই এইভাবে শেখায়, বাট ওই শিখলে তুমি কিছুই কারেক্ট করতে পারবা না, অনেক টাইম চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে এখানকার বিষয়। খুবই সহজ না? হ্যাঁ, 10 এর সি, 10 এর সি। ওকে, এরপরে আমরা যাই 11 নম্বর। 11 নম্বরও সেম। 11 নম্বর দেখো কি বলা আছে, হি সিমড দ্যাট, তার মানে এটাও ভার্বের 2 নম্বর ফর্ম। আমরা জাস্ট ভার্বের 2 নম্বর ফর্ম খুঁজবো। এটা বাদ, এইটাও নেভার, হি নেভার ইন্টস, এটাও বাদ। এই দেখো এইখানে কি আছে, উড কি বলা আছে, দ্য ডে উড নেভার এন্ড। ওকে, তার মানে অ্যান্সার কি এই জায়গাতে আমরা অলরেডি পেয়ে গেছি। ওকে, সো এই রকম করে আমরা যেগুলা পাবো, এইরকম করে আমরা যেগুলা পাবো জাস্ট সেইগুলাই আমরা খুবই সহজভাবে অ্যান্সার করে দিব। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার বিষয়। তারপরে কি দেখো এই জায়গাতে 12 নম্বর প্রশ্ন কি দেখো, আই কুড নট ইভেন ইমাজিন, তার মানে এই জায়গাতে কুড আছে কি ক্যানের পাস্ট ফর্ম, তার মানে এটা ভার্বের 2 নম্বর ফর্ম আছে এই কুডটা। ওকে, তার মানে আমরা দেখি এইখানে কি আছে, ইউ ক্যান, এটা ডিসিভ মি বাদ, এটাও ডিসিভ বাদ। এইখানে দেখো এইটা একটা কি আছে, দ্যাট ইউ উড ডিসিভ মি, তার মানে অ্যান্সার কি সি। বুঝতে পারছো? তারপরে কোশ্চেনটাও দেখো, আই নেভার থট দ্যাট, থটটা কি ভার্বের 2 নম্বর ফর্ম, দেখো এইখানে ভার্বের 2 নম্বর ফর্ম কি এইটাই। ওকে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে সি। এইভাবে সবগুলা কাজ হবে। তোমরা এখন এই বিশ্ববিদ্যালয়ের 2টা প্রশ্ন একা একা করবা, 14 এবং 15 নম্বর। ওকে, তোমরা দেখি একা একা করো, তাইলে বুঝতে পারবো যে তোমরা এই জিনিসগুলা বুঝছো। 14 এবং 15, 14 এর অ্যান্সার কি হবে বলো? 14 এর অ্যান্সার কি হবে? 14 এর অ্যান্সার দেখো, 14 এর অ্যান্সার কি বলা আছে, হি থট দ্যাট, তার মানে থটটা থিংক এর পাস্ট ফর্ম, ভার্বের 2 নম্বর ফর্ম। আমাদের এই জায়গাতে ভার্বের 2 নম্বর ফর্ম খুঁজতে হবে। তারপরটা কি দেখো, উই হোপটেড, এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম, আমাদের এই জায়গাতে একটা ভার্বের 2 নম্বর ফর্ম বসাইতে হবে। তাহলে এই জায়গাতে দেখো চোখ বন্ধ করে যদি তুমি দেখো, বাদ বাদ বাদ, কারণ এইগুলা ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝাচ্ছে। পাস্ট ফর্ম কি এই যে উড, তার মানে অ্যান্সার কি উড। তারপরেরটা কি দেখো, হোপটেড, তার মানে কি উইল বাদ, এই জায়গাতে কি হবে উড, ক্যান বাদ, এটাও বাদ। তার মানে কি অ্যান্সার 14 হচ্ছে ডি, আর 15 কত, 15 অ্যান্সার কত, 15 অ্যান্সার হচ্ছে বি। দেখি কারা কারা ঠিক অ্যান্সার করছিলা। হ্যাঁ, 14 ডি 15 বি, হ্যাঁ ঠিক আছে। এইভাবে ঠিকঠাক অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ওকে, ওয়েল ডান। বুঝতে পারছো না? দেখো খুবই সহজ, তুমি যদি খুব সহজ ভাবে বুঝতে চাও। তারপরে কি দেখো, মানে তুমি জাস্ট দেখবা এগুলা কিন্তু সব জায়গাতে আসে, মানে তোমাদেরও আসার চান্স আছে। ওকে, তোমরা মনে হইতে পারে যে ভাই এত সহজ জিনিস কেন দেয় পরীক্ষার মধ্যে, সব জিনিস তুমি কনফিউজ হয়ে যাইতে পারো, যার কারণেই দেয়। ওকে, তো এইখানে কি দেয়া আছে দেখো, ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন। ওকে, কি বলা আছে দেখো, আই থট দ্যাট, তার মানে কি এটা ভার্বের 2 নম্বর ফর্ম। আমরা জাস্ট এই জায়গাতে আমাদের একটা ভার্বের 2 নম্বর ফর্ম বসাইতে হবে। তাইলে দেখো এখানে কি বলা আছে, আই থট দ্যাট, এইখানে কি আছে নিডেড, তারপরে কি দেখো নিডস, তারপরে দেখো নিড, তারপরে হ্যাড নিড। এখন একটা বিষয় আছে, কিছু কিছু ভার্ব আছে যেগুলো দেখতে কিন্তু একই রকম হয়। ঠিক আছে, যেমন কাট কাট কাট, এগুলা কিন্তু একই ফর্ম। ওই যে কালকে আমরা রিড করলাম না, রিড রিড, তারপরে হচ্ছে রিড, এই জন্যই কিন্তু এইখানে এই জিনিসটা দিচ্ছে। এটা ভার্বের 1, এটা ভার্বের 2, এটা ভার্বের 3। ওকে, মানে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল 3টা ফর্মই এক। সো অনেকে কেউ যদি কনফিউজড হয়ে যাও যে নিডের এরকম 3টা ফর্মই এক, 1 + 2 + 3, তাদের জন্য এই প্রশ্নটা দিছে। তার মানে কি নিডের কিন্তু এরকম ফর্ম নাই। নিডের ফর্ম কি, নিডের 1 নাম্বার ফর্ম হইলো নিড। ওকে, 2 নম্বর কি নিডেড, তারপরে আবার নিডেড। ওকে, সো এই জন্য এই জায়গাতে প্রশ্ন দিছে, তোমরা মানে যাতে কনফিউজড হয়ে যাও। সো এই বিষয়গুলো কিন্তু খুবই তীক্ষ্ণভাবে মনে রাখতে হবে। তার মানে এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে এ। ওকে, 14 এর অ্যান্সার এ। অনেকেই দেখবা 14 এর অ্যান্সার সি দিয়ে দিবে, সো সি কখনোই দেয়া যাবে না। ঠিক আছে, 14 এর অ্যান্সার কি, সরি 16 এর অ্যান্সার কি, 16 এর, হ্যাঁ দেখছো ডি দিয়ে দিচ্ছে অনেকে, ডিও হবে না। ঠিক আছে, কারণ অলরেডি ভার্বের এই জায়গাতে দেখো ভার্বের 2 নম্বর ফর্ম পাইছি, তো কেন আমরা হ্যাডে যাব, হ্যাড তো অনেক দূরে চলে গেল। ওকে, তারপরে এই জায়গাতে দেখো হ্যাড নিড কেন হবে না, কারণ হ্যাডের সাথে মনে করো একটা কানেক্টেড জিনিস ঘটাইছে, এইখানে তো কোনো কিছুই নাই, ভার্বের 2 নম্বরের সাথে কি কোনো কানেক্টেড জিনিস আছে না। সো এইসব লজিক থেকেও কিন্তু হবে না। ওকে, সো এইটা হচ্ছে এখানকার বিষয়।
হ্যাঁ, তো এই জন্য এই বিষয়গুলোকে আমরা খুবই তীক্ষ্ণভাবে শিখবো, যাতে করে আমাদের খুব ভালো কাজে আসে। ওকে, তারপরে 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বরটা এইখানে কি দেওয়া আছে দেখো, আই আস্কড হার, ওকে, ইফ শি বিফোর, ওকে, এটা কি গ্যাপ কোথায় আছে? আই আস্কড হার ইফ, এইখানে মনে হয় শি এর পরে একটা গ্যাপ আছে, যাই হোক এটা মানে আমাদের টাইপিং মিস্টেক হয়ে গেছে। ওকে, ইফ শি বিফোর, যাই হোক না কেন, আমরা এখন ভার্বের 2 নম্বর ফর্ম খুঁজবো জাস্ট। এইখানে কি দেওয়া আছে, কুড রিড, শুধু রিড, রিডস দেওয়া আছে, শুধু রিডস দেওয়া আছে, ক্যান রিড মানে ইজ রিডিং, তার মানে এগুলো অটোবাদ, এইগুলা অটোবাদ। আর এখানে রিডস যেহেতুই দেয়াই আছে, তার মানে এটা প্রেজেন্টে দিয়ে দিছিল, তার মানে এটাও বাদ। তোমরা তো অলরেডি জানো, যেমন হচ্ছে যদি এরকম থাকে, ধরো এইরকম দুইটা সেন্টেন্স আছে, হি রিড, ওকে, আরেকটা আছে ধরো হি রিডস, তার মানে এই দুইটা দ্বারা তোমরা কি বুঝবা, যে এই রিডস দ্বারা এটাকে ভার্বের 2 নম্বর ফর্ম বোঝানো হচ্ছে, যার কারণে কিন্তু এস বাই এস যুক্ত করে নাই। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু ইজিলি বোঝা যায়। আর এইখানে এটা এস বাই এস যুক্ত করে দিছে, মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে করছে। সো ওই সব জায়গা থেকে আমরা রিডসটাকে বাদ দিয়ে দিলাম প্রথমেই। কেন বাদ? ইজো বাদ, কারণ এগুলা, তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, অ্যান্সার হচ্ছে এ নাম্বার। তারপরে দেখো 18 নম্বর যদি আমরা দেখি, 18 নম্বরটা কি বলা আছে, দোষ, তারপরে দেয়া আছে বি কস্টলি আইটেমস, তারপরে শি বট, তার মানে এইখানে ভার্বের 2 নম্বর দেয়া আছে। সব সময় যে এই সাইডে থাকবে তা না, অনেক সময় এই সাইডেও থাকতে পারে। যে সাইডেই থাক না কেন কোনো প্রবলেম নাই, যে সাইডে থাক না কেন কোনো প্রবলেম নাই। বলো তো দেখি তাইলে 18 নম্বরের অ্যান্সারটা কি হবে? 18 নম্বরের অ্যান্সারটা কি হবে? কি কি আছে দেখো, হ্যাড বিন, দেখো মানে আমি ক্রস দিচ্ছি না, দেখো হ্যাড বিন, হ্যাভ বিন, আর তো প্রথমেই কিন্তু এই দুইটা বাদ, প্রথমেই এই দুইটা বাদ। এখন তোমাদের কিছুক্ষণ আগেই শেখাইলাম যে যদি এই জায়গাতে ভার্ব টু এর সাথে কোনো এক্সট্রা জিনিস থাকে, তাইলে আমরা এই হ্যাড বিনের দিকে চোখ তাকাবো, যেহেতু নাই তার মানে এটাও বাদ, তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ওয়ার। ওকে, অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ওয়ার। বুঝতে পারছো? অ্যান্সার হইলো ওয়ার, 18 এ। হ্যাঁ, গুড, এই তো বুঝতে পারছো এখন। তার মানে দেখো যতগুলা কনফিউশন তোমাদের থাকবে, 20 নম্বরেও দেখো, 20 নম্বরেও সেম, উই প্রেড দ্যাট, কি বলা আছে এইখানে ভার্বের 2, তার মানে সি এর পরে দেখো এইখানে কি আছে, এই যে সি উড বি। ওকে, তার মানে সি হইলো এটার অ্যান্সার। 21 নম্বরে দেখো, চোখ বন্ধ করে এখন আমরা অ্যান্সার করব, জাস্ট চোখ বন্ধ করে। এইখানে কি দেখছি, ভার্বের 2 নম্বর দেখছি, এইখানে আমরা ভার্বের 2 নম্বর খুঁজবো, এই যে পাইছি, তার মানে এটার অ্যান্সার। পড়বও না আমরা, পড়বও না, জাস্ট খালি অ্যান্সার করব, ঠিক আছে? তারপরে দেখো রাজশাহীর প্রশ্নের অ্যান্সার আমরা চোখ বন্ধ করে করব। কি বলা আছে, কোনটা কারেক্ট? তার মানে দেখো এখানে থট, তারপরে লাভস, প্রথমেই বাদ, এই যে আমরা পেয়ে গেছি, তার মানে এটাই অ্যান্সার। বুঝতে তো পারতেছো? কারণ এই যে লাভটা কি, ভার্বের 2 নম্বর ফর্ম, এইখানেও আমরা ভার্বের 2 নম্বর ফর্ম পাইছি। যেহেতু ভার্বের 2, এই যে ভার্বের 2 মিলে গেছে, আমাদের আর দেখার কোনো টাইম নাই। ওকে, আমাদের আর দেখার কোনো টাইম নাই, অ্যান্সার আমরা পেয়ে গেছি। এরপরে আসো, এরপরে আসো পরের কোশ্চেন। আবার দেখো রাজশাহীতে, কতবার রাজশাহীতে আসছে, মানে এই টপিক থেকে তোমাদের রাজশাহীতে মাস্ট কোশ্চেন আসবে। দেখো কি আছে, গ্যালিলিও ডিসকভার্ড, মানে গ্যালিলিও ডিসকভার করছে। এই জায়গাতে দেখো কি বলা আছে, দা আর্থ ড্যাশ দা সান। ওকে, আর্থের পরে একটা গ্যাপ আছে, এই জায়গাতে একটা গ্যাপ আছে, এই যে আর্থের পরে একটা গ্যাপ, এইখানে ধরো একটা গ্যাপ আছে। এখন দেখো এইখানে কি হবে, আমরা কি জানি যদি চিরন্তন সত্য কথা হয়, চিরন্তন সত্য কথা হয়, ওকে, তখন কিন্তু নো চেঞ্জ পলিসি, মানে কোনো চেঞ্জ হবে না। মানে এই যে আগে যেটা আমরা দেখছি যে প্রথমে ভার্বের 2 থাকলে পরেও ভার্বের 2 হয়, সো এই চেঞ্জটা আর কি হবে না। ওকে, আমাদের সেন্টেন্সটাকে জাস্ট সঠিক করে দিতে হবে। এখন তাইলে সেন্টেন্সটা কিভাবে সঠিক হবে দেখো, কি বলা আছে, দা আর্থ। এখন এই দা আর্থটা কি দেখো, একটা সিঙ্গুলার, সিঙ্গুলার মানে পৃথিবী তো একটাই, পৃথিবী তো দুইটা না, ঠিক আছে? এটা কি প্লুরাল না? যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে কি বসে, ভার্বের পরে সিঙ্গুলারের সাথে যে ভার্বটা বসে সিঙ্গুলার সাবজেক্টের সাথে, সেইটার সাথে কি বসে, এস বা ইএস বসে। তাইলে আমরা এই জায়গাতে যে ভার্বটা বসাবো সেটার সাথে আমরা দেখবো এস বা ইএস আছে কিনা। তাইলে দেখো কি, মুভড প্রথমেই বাদ, তারপরে কি দেখো, মুভস অ্যারাউন্ড, ওকে, এইটা, তারপরে হ্যাড এটাও বাদ, উড এটাও বাদ, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো বি। ওকে, সো 23 বি। হ্যাঁ, রিসালাত গুড, তানহা তাহা, আচ্ছা তাসনিম তাহা। রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ইউটিউবে পাবা, এইখানে পাবা, সব জায়গাতেই পাবা, এইখানে থাকবে, ফেসবুকে 1 মাস থাকবে, আর ইউটিউবে লাইফ টাইমই থাকবে। ইউটিউবে আমাদের লাইভ অপশনে গেলেই পাবা, অথবা আমি প্লে লিস্ট করে দিব, যেহেতু ইউটিউবে আজকে থেকে আমরা নিচ্ছি। ওকে, এটা দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ছিল। এরপরের প্রশ্নটা কি দেখো, আমাদের আর 2টা কোশ্চেন আছে। 25 নম্বরটা দেখো, হি ডিড নট নো, এই যে ডিড কি, ডু এর পাস্ট ফর্ম। ওকে, তারপরে কি আছে, দা আর্ট, এইখানে আমরা যেটা আগেই দেখলাম মুভস, তার মানে এটার সাথে আমরা জাস্ট মুভড হবে না। ওকে, তার মানে দেখো এইখানে মুভস কোথায় আছে, এই যে এটা,
ওকে, এইটা 8 মুভস অ্যারাউন্ড দ্য সান। তার মানে 25 এর অ্যান্সার কি? 25 এর অ্যান্সার হইলো এটা। ওকে, 25 এর অ্যান্সার বি। 25 এর অ্যান্সার হইলো বি। 26 নম্বর দেখো, 26 লাস্ট কোশ্চেন। ওকে, এইখানে কি বলা আছে? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট? ওই সেম জিনিসটাই দেখো এখানে বলা আছে, হি সেড দ্যাট। তার মানে এটা কি ভার্বের 2 নম্বর ফর্ম। এখন দেখো সেন্টেন্স গুলাকে কিভাবে চেঞ্জ করা যাইতে পারে এইটা একটু খেয়াল করো। দ্য আর্থ গোস অ্যারাউন্ড দ্য সান, মানে আর্থটা কি করে? সানের আশপাশ দিয়ে যায়। তার মানে কথা কিন্তু একই। তোমরা অনেকে ভুল করে ফেলবা, কেন জানো? তোমরা বলবা যে ভাই আমরা তো সবসময় মুভস দেখে আসছি। হ্যাঁ, এখন এই যে গোস দিছে মানে কি এটা চিরন্তন আর সত্য থাকলো না? অবশ্যই থাকলো। একটা সেন্টেন্সকে তো বিভিন্ন ভাবে ইংলিশ করা যায়। সো কথা যদি ঠিক থাকে, ওয়ার্ডে যদি এই যে মুভস এর সিনোনিম ধরো গোস হিসাবে ইউজ হয়েছে, এটা যদি ইউজ হয় তারপরেও কিন্তু এটা চিরন্তন সত্য কথা। তার মানে যেহেতু চিরন্তন সত্য কথা, তার মানে এইটাতে কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম হবে না, মানে এখানে ওয়েন্ট হবে না। ওকে, আর বাকিগুলাতে দেখো এইখানে 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 সবগুলাই ভুল, হ্যাড হ্যাড ওয়েন্ট এগুলা অটোমেটিক্যালি ভুল। সো এই জায়গাতে কারেক্ট আনসার হচ্ছে 26 এর এ। ঠিক আছে, তার মানে কি দেখো শুধুমাত্র ভার্বের 2 থেকে ভার্বের 2 এই একটা কথা দিয়ে আমরা বিগত সালে আসা 26টা প্রশ্ন আমরা কারেক্ট করে ফেললাম। ওকে, তার মানে একটা গ্রামার টপিকই শেষ হয়ে গেল আমাদের একটা মাত্র কথা মনে রাখার কারণে। ভার্বের 2 থাকলে ভার্বের 2 বসে। তোমরা ভার্বের 2 ছাড়া আর কোনো ব্যবহার দেখছো? দেখো নাই। সো সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে একটা মানে টপিকে তোমরা মনে রাখবা যে মানে একটা কথাই মনে রাখবা, ভার্বের 2 সিকোয়েন্স অফ টেন্স শেষ। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার বিষয়। বোঝা গেছে? বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। এখন আমরা আর একটা টপিকে যাব, সেটা হইলো আমাদের প্রথম টপিক, মানে আমরা টেন্সে চলে যাব। ওকে, টেন্স থেকে আমরা এই যে প্রশ্নগুলো সব কারেক্ট করবো। এই যে এখানে যেগুলো দেখতেছো সবগুলা প্রশ্ন কারেক্ট করবো। এই জন্য প্রশ্ন কারেক্ট করা ক্লাসগুলো খুবই মজাদার ক্লাস হবে। হ্যাঁ, এখন আমরা শুধুমাত্র টেন্স, মানে আমরা গতকালকে যে 2টা টপিক পড়ছি আর কি, এই 2টারই প্রশ্ন সলভ করবো, তাই না? এখন আমরা টেন্সের প্রশ্ন সলভ করবো। ওকে, এখন আমরা টেন্সের প্রশ্ন সলভ করব। তো দেখো টেন্সের প্রশ্ন কিভাবে সলভ করা যায়। ওকে, হ্যাঁ, তোমাদের রেগুলার ক্লাস করতে হবে, তাইলে তোমরা সুন্দর করে পারবা। ওকে, সো আমরা একদিন বেসিক ক্লাস করব, একদিন ওইটার উপরে আমরা প্রশ্ন সলভ ক্লাস করব। এইভাবেই ওয়ান কাইন্ড অফ তোমাদের একদম বেস্ট মানে ভাবে শেষ করার জন্য যেভাবে করা লাগে আমরা সেইভাবেই রেগুলার পড়াশোনা করবো ইনশাআল্লাহ। সো দেখো এখানে কি বলা আছে, ওই যে কালকে আমরা শেখাইছিলাম যে টেন্স মানে কি মনে রাখবা? টেন্স মানে শুধুমাত্র টাইম মনে রাখবা। একটা কথাই, টেন্স মানে কি? টাইম। টেন্স মানে সময়, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। ওকে, ক্রিয়ার কালকে টেন্স বলে, এটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবা টেন্স মানে টাইম। তার মানে কি দেখো টেন্স মানে কি? টেন্স মানে অ্যান্সার কি হবে তাইলে? সি, টাইম। তারপরের কোশ্চেনটা কি দেখো, দা টেন্স অফ এ ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু, মানে কি বলা আছে? দ্য টেন্স অফ এ ভার্ব ইজ মেইনলি রিলেটেড টু। এই যে ক্রিয়ার কালকে টেন্স বলে, তার মানে ক্রিয়াটা কার সাথে রিলেটেড? কালের সাথে রিলেটেড। এখন এই কাল মানে কি? কাল শব্দের অর্থ হচ্ছে সময়। এখন এই সময়ের ইংরেজি হইলো টাইম। তার মানে দেখো এইখানে অপশনে কোথায় টাইম আছে? এইখানে। ওকে, সো এইটার অ্যান্সার হচ্ছে টাইম। বুঝতে পারছো? এইটা। এখন এই প্রশ্নের অ্যান্সার তোমরা আমারে দাও, কালকে যারা যারা পড়াশোনা করছো। The present indefinite tense donates, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি কি আসলে বিষয়ে আলোচনা করে বা কি কি জিনিস ডোনেট করে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি কি জিনিস থাকে এটা এখন বলো। কি কি বলো? an action is continue for a time in present। তারপরে কি বলা আছে? any action in present time habitual or হচ্ছে eternal fact। তারপরে হচ্ছে an action has already been finished at present, none of them। বলো তো দেখি এটা কোনটা হবে? তোমাদের কিন্তু কালকে শেখাইছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞা কখনো আসবে না, এগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকে, যে এটা একটা প্রেজেন্ট টাইমের, এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপরে এটা হচ্ছে একটা ইটারনাল জিনিসপাতি এর মধ্যে থাকতে পারে। তার মানে এটার অ্যান্সার কি হবে বলো তো দেখি? এটা 3-এর অ্যান্সার কি হবে দেখি তোমরা কি কি ঠিকঠাক অ্যান্সার করতে পারো কিনা। হ্যাঁ, 3-এর অ্যান্সার কি হবে বলো? 3-এর অ্যান্সার কি হবে দেখি? কেউই পারতেছো না। 3-এর বি হবে। একজন বলছে সাকিব 3-এর বি। দেখি ফেসবুকে 3-এর কি হবে? ফেসবুকে কেউ পারতেছো না, ইউটিউব থেকে ঠিকঠাক অ্যান্সার করছে সোহেল 3-এর বি, 3-এর বি। হ্যাঁ, তার মানে অ্যান্সার হচ্ছে 3-এর বি। ওকে,
বুঝতে পারছো? তো কালকের পড়াগুলাই আমাদের আজকে, হ্যাঁ রিসালাত অ্যান্সার করে ফেলছো। ওকে, এরপরে আমরা আসি পরবর্তী কোশ্চেনে। কি বলা আছে দেখো, যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইজ এক্সপ্রেসড ইন অনলি, মানে আমাদের যে অভ্যাসগত কাজকর্মগুলো আছে বা আমরা দৈনন্দিন লাইফে আমাদের মানে প্রতিদিনের লাইফে আমরা যে কাজগুলো করি সেগুলো শুধুমাত্র কোন টেন্সের মধ্যে ঘটে? কি কি দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট দুইটাই ভালো। সো আমাদের এটার অ্যান্সার কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এইটা আশা করি তোমরা বুঝে গেছো। এরপরের কোশ্চেনে আসো, কি বলা আছে? এরপরের কোশ্চেনটা তোমাদের অ্যান্সার করতে হবে এবং এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। এইখানে দেখো, এটার অ্যান্সার তোমরা অবশ্যই সবাই করবা। কি বলা আছে? লেট ইট বি ডান। এই সেন্টেন্সটা এইভাবে হবে আর কি, লেট ইট ইট বি ডান। ওকে, এটা একই সাথে এটা এখানে থাকবে না, লেট ইট বি ডান। ধরো এই যে এটা হলো সেন্টেন্স, এটা সেন্টেন্স। বলো এই সেন্টেন্সটা কোন টেন্স? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসে একটা প্রশ্ন। বলো এইটা কোন টেন্স? এইখানে অপশন আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। বলো এটা কোন টেন্স? বলো এটা কোন টেন্স? কোন টেন্স? চারের বি কেমনে হয়? আচ্ছা, পাঁচের বলো, পাঁচের কোন টেন্স? এটা কোন টেন্স? 5 নম্বরের বলো তো দেখি কি হবে এটা। দেখো আমি তোমাদের গতকালকে শেখাইছিলাম কি, যে পৃথিবীতে যত বা ইংলিশের দুনিয়াতে, পৃথিবী বলতে বুঝবা ইংলিশের পৃথিবী, ইংলিশের পৃথিবীতে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেই সেন্টেন্স গুলা কি অ্যাক্টিভ কিংবা প্যাসিভ, অ্যাক্টিভ কিংবা প্যাসিভ, এই টাইপের যে সেন্টেন্স গুলো আছে সেই প্রত্যেকটা সেন্টেন্সকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেগুলাকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে যতগুলাই এই রকমের থাকুক অ্যাক্টিভ কিংবা প্যাসিভ, এই জায়গাতে এটা কি বলা আছে? লেট ইট বি ডান। তার মানে এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। ওকে, প্লিজ ডু ইট, এইটা ধরো প্যাসিভ ফর্ম করছে লেট ইট বি ডান। ওকে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা যখন প্যাসিভ সেন্টেন্সে আছে তখন এটা কি হয়ে যাবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। তার মানে পাঁচের অ্যান্সার কি? পাঁচের অ্যান্সার হচ্ছে এ। ওকে, পাঁচের অ্যান্সার কি? পাঁচের অ্যান্সার হচ্ছে এ। বুঝতে পারছো? পাঁচের অ্যান্সার এ। ওকে, এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। দেখো 6 নম্বর কোশ্চেন কি দেয়া আছে, কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা ডেন্টালে আসে একটা প্রশ্ন। বলো তো দেখি এখানে কি আছে? হি ইজ রাইটিং এ লেটার, হি হ্যাভ ইনভাইটেড দেম, হি হ্যাজ ডান ওয়াটস, ফ্লোড ডিস্ট্রয় ক্রপস। তার মানে বলো দেখি কোনটা হবে? অবশ্যই আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের ফর্মুলা কি? সাবজেক্টের পরে ভার্বের 1 নম্বর ফর্ম এক্সটেনশন। তার মানে কি দেখো এই জায়গাতে এটা আইএনজি যুক্ত আছে, এটা ভার্বের কি পাস্ট ফর্ম আছে হ্যাভ প্লাস, তারপরে হ্যাজ প্লাস ভার্বের পাস্ট ফর্ম আছে। তার মানে অ্যানসার হইলো ডি। তার মানে 6 এর অ্যানসার কি? ডি। ঠিক আছে, 6 এর অ্যানসার কি? 6 এর অ্যানসার হইলো ডি। এরপরের কোশ্চেন আসো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নে কি আছে দেখো, কি বলা আছে? হুইচ অফ মানে হুইচ ওয়ান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে নিজের কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কি বলা আছে? আই রিড, প্রথমেই বাদ, আই হ্যাভ রিড, আই হ্যাড রিড। তার মানে আই এম রিডিং, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি। ওকে, এইটা তো আমরা জানি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে 7 এর কি অ্যানসার? 7 এর অ্যানসার হচ্ছে বি। ওকে, 7 এর অ্যানসার কি? 7 এর অ্যানসার হইলো বি। ওকে, এর পরবর্তীতে আসো, এর পরবর্তী কোশ্চেনে আসো। 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, 8 নম্বর প্রশ্ন কি বলা আছে? যে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে নিচের কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কি বলা আছে? আই এম রিডিং, আই হ্যাভ রিডিং, আই রিড। তার মানে এইগুলা সব বাদ। তার মানে অ্যানসার কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। এটা হচ্ছে এখানকার অ্যানসার। ওকে, তারপরের কোশ্চেন আসো 9 নম্বর কোশ্চেন। আমরা ধরে ধরে সব সলভ করাবো, সহজ কঠিন যাই আসুক না কেন সব আমরা সলভ করব। মানে আমাদের টার্গেট থাকবে প্রায় মানে ইংলিশেরই 25 থেকে 30,000 প্রশ্ন সলভ করা। ওকে, সো আমরা দেখি এই টার্গেটটা পূরণ করতে পারি কিনা এই অ্যাডমিশন সিজনে। ওকে, তারপরের প্রশ্নের অ্যান্সার করো তো দেখি তোমরা। 9 নম্বরটা কি বলা আছে? ইট ইজ ইন্টারেস্টিং। আমরা এটা গতকালকে পড়ছি, তাই না? গতকাল পড়ছি। এখন এইটাতে বলো এটা কোন টেন্স? ইট ইজ ইন্টারেস্টিং, এটা কোন টেন্স? ইট ইজ ইন্টারেস্টিং। এটা সবার জন্য প্রশ্ন। দেখি আমি কে কে ঠিক অ্যান্সার করো। সবার
গুলা দেখবো। একজন অ্যান্সার করছে হচ্ছে সাকিব 9 এর বি, একজন অ্যান্সার করছে 9 এর বি। তারপরে দেখি তাসনিম 9 এর বি। দেখি আর কোনো ডিফারেন্ট অ্যান্সার আসে কিনা 9 এর বি। সবাই কি 9 এর বি? সবার কি মনে হচ্ছে 9 এর বি? ইট ইজ ইন্টারেস্টিং, এটা কি বলতেছো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তোমরা বলতেছো যে ইট ইজ ইন্টারেস্টিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 9 এর বি। দেখি আরো অ্যান্সার করছে হচ্ছে সাজেদুল হক ইউটিউব থেকে 9 এর বি। 9 এর বি। এই হচ্ছে তোমাদের বেসিক ক্লাস না করার প্রবলেম। হ্যাঁ, বেসিক ক্লাস না করলে তোমরা এগুলা ভুল করবা। একজন ঠিক অ্যান্সার করছো সোহেল 9 এর এ। দেখো এইটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হইলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেমনে প্রেজেন্ট ইনডিফিনিট? তোমরা অনেকে বলতে পারো ভাই এই যে ইজ আছে তারপরে তো ভার্বের সাথে আইএনজি লাগায়া দিছে, তাইলে কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলো না? দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সূত্র কি? সাবজেক্ট, তারপরে এম অথবা ইজ অথবা আর, এরপরে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে এটার সাথে আইএনজি, তাই না? এইটা কিন্তু এইখানে যে ইন্টারেস্টিং ওয়ার্ডটা আছে এইটা কিন্তু কোনো ভার্বই না। এইটা তাইলে কি? এইটা একটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। আইএনজি যুক্ত এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আইএনজি যুক্ত যখন অ্যাডজেক্টিভ গুলা থাকবে, আইএনজি যুক্ত যখন অ্যাডজেক্টিভ গুলা থাকবে তখন সেগুলা কিভাবে তুমি কন্টিনিউয়াস বলতে পারো? এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষাতে আসবে এবং অধিকাংশ স্টুডেন্ট তোমরা ভুল করবা যে ইট ইজ ইন্টারেস্টিং প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে আসবা এবং ভাববা যে এটা তো ঠিক অ্যান্সার। কিন্তু না, আমাদের অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হইতে গেলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া লাগবে। কিন্তু ইন্টারেস্টিং এটা হইলো একটা অ্যাডজেক্টিভ। এখন কেমনে বুঝলা, কেমনে সোহেল বুঝলো যে এটা ঠিক অ্যান্সার? কারণ সোহেলকে আমি গতকালকে 15 থেকে 16টা একটা লিস্ট দিছিলাম, এই লিস্টের মধ্যে ইন্টারেস্টিং শব্দটা ছিল। ঠিক আছে, এক্সাইটিং, ইন্টারেস্টিং, এমন অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলা শুধুমাত্র আইএনজি যুক্ত কিন্তু সেগুলা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ হিসাবে বসে। ওকে, সেগুলো অ্যাডজেক্টিভ হিসাবে বসে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাডজেক্টিভে মানে কনভার্ট করি তাইলে দেখো রিয়েল সেন্টেন্সটা কেমনে হবে। মানে যদি এটাকে আমরা মানে অ্যাডজেক্টিভ এটা থাকবে এবং তোমাদের বোঝার সুবিধার্থে এটা কখন কন্টিনিউয়াস হবে। দেখো এই সেন্টেন্সটা যদি এমন থাকতো, ইট ইজ বিইং ইন্টারেস্টিং, তাইলে তোমরা বলতে পারবা এই সেন্টেন্সটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলতে পারতা। বাট এইখানে কি আছে দেখো, বিইং কি আছে? এইটা কিন্তু বিটা একটা ভার্ব, তার সাথে আইএনজি যুক্ত করছি। এখন আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি, তারপরে একটা অ্যাডজেক্টিভ বসে গেছে। সো বি কেয়ারফুল। এইজন্য বেসিক ক্লাস অবশ্যই করবা। হ্যাঁ, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এ অ্যান্সার। যারা যারা বি অ্যান্সার করছিলা সবার অ্যান্সার কি? ভুল। সবার অ্যান্সার ভুল। ঠিক আছে, বুঝতে পারছো? আর কখনো কি ভুল হবে? ইট ইজ ইন্টারেস্টিং যদি পরীক্ষাতে এসে দেয় এবার কোন টেন্স, আর ভুল হবে? আর কখনো ভুল হবে না। ঠিক আছে, হ্যাঁ আয়েশা খাতুন রাইট অ্যান্সার করছো। এভাবেই কট খাইছি পরীক্ষার হলে, এভাবেই কট খাও। এই জন্য মনে করো এরকম দেখো না যে আমি তো ঠিক এতগুলা 80টা 85টা দেখাইছি, কাটমার্ক 80 যাবে না। তো এগুলা কেমনে হয় 80-র নিচে যাবে না কাটমার্ক? এগুলা যখন তুমি যেটা দাগাও মনে হয় যে আমার রুল তো ঠিক আছে, কিন্তু সে প্রশ্ন করছে ও তো জানে তুমি কি ভুল অ্যান্সার করে আসছো। সো এগুলা হচ্ছে বিষয়। ওকে, সো এইটা হচ্ছে বিষয়। আর এইভাবে আমাদের এই জিনিসগুলোকে দেখতে হবে। ওকে, সো এমন মজাদার প্রশ্ন আমরা কিন্তু প্রশ্ন সলভেই পাবো। ওকে, তারপরের প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে? 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য সেন্টেন্স ইজ ফিউচার? মানে কোন সেন্টেন্সটাকে, মানে সেন্টেন্সটা ফিউচার বাট ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স। মানে বলছে কি পুরো সেন্টেন্সটা দেখে মনে হবে এটা ফিউচার টেন্স, বাট এইটার যে মেইন ভার্বটা আছে, যে ভার্বগুলো থাকবে সেইগুলা দেখে মনে হবে না এটা ফিউচার টেন্স, বা সেগুলা দেখে তুমি বুঝতে পারবে এটা ফিউচার টেন্স না। তাহলে এমন সেন্টেন্স নিচের কোনটা? এটা সাস্টের একটা প্রশ্ন। দেখো সাস্টের প্রশ্ন কেমনে ঝামেলার প্রশ্ন হয়। এইজন্য কি বলা আছে দেখো, মারিয়া ইজ কি বলা আছে? বানানা। হ্যাঁ, মারিয়া ইজ বানানা। যাই হোক, অপশন তারা দিছিল। তারপরেরটা কি দেখো, মারিয়া ইজ বানানা। আমাদের প্রথম কথা হইলো কি
কোন সেন্টেন্সটা হচ্ছে একটা ফিউচার বোঝাবে? মারিয়া ইজ বানানা, এটা নরমাল প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, মানে প্রেজেন্টের ঘটনা বোঝাচ্ছে, তার মানে এটা বাদ। তারপরে দেখো শি হ্যাজ গন ফর সাম শপিং, এটাও প্রেজেন্টেরই কোনো ঘটনা বোঝাচ্ছে। তারপরে হি ইজ প্রবাবলি ওয়াচিং টিভি, এটাও প্রেজেন্টেরই ঘটনা বোঝাচ্ছে। তার মানে আমাদের একটা সেন্টেন্স বাকি আছে এবং এই সেন্টেন্সটা দেখবা এই শর্তগুলো পূরণ করবে। কি বলা আছে? জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক। এই যে নেক্সট উইক কথাটা যখন লিখছে তখন আমরা এটা দ্বারা কি বুঝছি? এটা দ্বারা বুঝছি এটা হচ্ছে ফিউচার কোনো একটা টাইম বোঝাচ্ছে, ফিউচার টাইম। মানে এই সেন্টেন্সটা হইলো একটা দেখতে ফিউচার সেন্টেন্সের মতো, ওকে। এবং এটার ভার্বটা ফিউচার না, তাইলে দেখো ভার্বটা কি আছে? ইজ। ইজ কি ফিউচার না? এটা হচ্ছে প্রেজেন্ট। ফিউচার হইলে কি থাকতো? উইল থাকতো বা উড থাকতো, উড এইরকম। সো এইটা যেহেতু ফিউচার না এবং এইটা মানে ভার্ব যেহেতু ফিউচার না এবং সেন্টেন্সটা যেহেতু একদম ফিউচার বোঝাচ্ছে, তার মানে আমাদের শর্ত পূরণ করে দিছে। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হবে হচ্ছে ডি। বুঝতে পারছো? বোঝা গেছে? এটা হচ্ছে এখানকার ডি অ্যান্সার। হ্যাঁ, সাকিব এবার ঠিক অ্যান্সার করে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এখন দেখো হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে নিচেরটা বলছে যে কোনটা পারফেক্ট টেন্স, নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো পারফেক্ট টেন্স তোমরা সূত্র জানো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কি, সরি হ্যাভ হ্যাজ প্লাস কি V3, তাই না? সো দেখো এখানে কি আছে, কোনটা আছে? আই এম ওয়াকিং প্রথমেই বাদ, তারপরে দেখো হ্যাভ বিন ওয়াকিং বাদ, আই ওয়াজ ওয়াকিং বাদ, এই দেখো হ্যাভ ওয়ার্কড। তার মানে এই যে হ্যাভ অথবা হ্যাজ আছে, মানে সাবজেক্টটা দেয়নি, নো প্রবলেম। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, ওকে, মানে এই এতটুকু অংশ দিয়ে দিছে। তার মানে অ্যান্সার হচ্ছে ডি। তারপরেরটা কি দেখো, কোনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স? এইখানেও দেখো এই যে এটা আই হ্যাভ রিড, এই রিডটা কিন্তু এখানে ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে ইউজ হয়েছে। কেমনে আমি বুঝলাম? কারণ এখানে হ্যাভ অথবা হ্যাজের সাথে অলওয়েজ কি বসবে? ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। ভার্বের 1 নম্বর ফর্ম কিন্তু হ্যাভ এর সাথে কখনোই বসে না। সো এই জায়গা থেকে আমি আইডেন্টিফাই করলাম এই রিডটা ভার্বের 3 নম্বর ফর্ম। তোমাদের পরীক্ষাতে এমন প্রশ্ন আসতে পারে যে এইরকম করে একটা সেন্টেন্স দিয়ে, ধরো আই হ্যাভ রিড এ নোভেল, এরকম করে দিলাম। এখন এই রিডটা কি হিসাবে ব্যবহার হয়েছে, মানে এই রিডটা কি ভার্বের কোন ফর্ম? ভার্বের 1, মানে ভার্বের 1 বলতে কি প্রেজেন্ট ফর্ম, ভার্বের 2 পাস্ট ফর্ম, নাকি এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম? সো এমন প্রশ্ন আসলেও তোমাকে বোঝার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, ঠিক আছে। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব। কি বলা আছে দেখো, কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট, ওই সেম প্রেজেন্ট পারফেক্ট, মানে ওই হ্যাভ এর সাথে দেখো ভার্বের হ্যাভ এর সাথে ভার্বের 3 নম্বর ফর্ম কোনটা আছে? দেখো শ্যাল, এটা বাদ, এটা শুধু বাদ, এটা বাদ, এইখানে দেখো এটা। এই যে কালকে আমি এই সেন্টেন্সটা কিন্তু তোমাদের বুঝাইছি বেসিক ক্লাসে, যে আই হ্যাভ, তারপরে কিন্তু দেখো হ্যাড আছে, ওকে, আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, দ্য নিউজ। এখন দেখো তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও এই হ্যাডটা দেখে। সো হ্যাড দেখে কনফিউজড এর কিছু নাই, হ্যাড কিন্তু ভার্বের 3 নম্বর ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। সো যে কোনো জিনিসই আমরা এখানে ব্যবহার করতে পারবো, সেটা ভার্বের 3 নম্বর ফর্ম হইলেই হইলো। সো এই জন্য অনেকে এইরকম যখন সেন্টেন্স দেখো যে আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, তখন ঘাবড়ে যাও। সো ঘাবড়ানোর কিছু নাই, ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরেরটা কি দেখো, ইট ইজ দ্য ফার্স্ট টাইম ড্যাশ আই সি ফুড ইন মাই লাইফ। তার মানে কি হবে দেখো, ইট ইজ দ্য ফার্স্ট টাইম ড্যাশ আই সি ফুড ইন মাই লাইফ, কি কি আছে? ইট, ইটেন, হ্যাভ ইটেন, হ্যাড ইটেন। এখন এই জায়গাতে কিছু সেন্স বোঝা লাগে। কেমনে বলা আছে সেন্টেন্সটা দেখো, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, এটা একটা জীবনের প্রথম সময় যখন আমি কি করেছি, সি ফুড কি করেছি, খেয়েছি। তার মানে বর্তমানে চলমান অবস্থায় কোনো কাজ, মানে বর্তমানে ঘটে গেছে এমন কোনো কাজ, এটা কিন্তু বোঝাচ্ছে যে আমি একটা ঘটনার বিবৃতি করতেছি। ধরো আমি গতকালকে কক্সবাজারে গেছি, ওখানে গিয়ে আমি সি ফুড খাইছি, এইটা তোমার সাথে আমি কথা বলতেছি। তার মানে বর্তমানে ঘটে গেছে এমন কোনো কাজ যখন আমি তোমাকে পরের দিনে এসে এক্সপ্লেইন করতেছি, সেই কাজটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ওকে। তার মানে প্রেজেন্ট পারফেক্টের সূত্র কি? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। সো দেখো এইখানে কোনটা হবে? এইখানে হচ্ছে হ্যাভ ইটেন, ঠিক আছে। তার মানে এইখানে সি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইখানে সি নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এগুলা হচ্ছে প্রশ্ন, বোঝা গেছে? ওকে, 14 হচ্ছে সি, ঠিক আছে। এরপরে আসো 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর কি বলা আছে? চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু প্রেজেন্ট পারফেক্ট, মানে এই যে আই ডু দ্য সাম, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্টে তোমাকে চেঞ্জ করতে বলতেছে।
তাহলে করো। আমরা যদি চেঞ্জ করি আই, তারপরে হচ্ছে আমাদের কি হ্যাভ অথবা হ্যাজ বসবে, তাইলে আই এর সাথে কি বসে হ্যাভ, আর ডু এর কি হ্যাভ এর পরে পাস্ট পার্টিসিপল মানে ভার্বের 3 নম্বর ফর্ম, ডু এর পাস্ট 3 নম্বর ফর্ম কি এই যে বা পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান, তারপরে হচ্ছে দা সাম, দা সাম। তাইলে বলো তো দেখি এটার অ্যানসার কোনটা? এটার অ্যানসার হচ্ছে কি দেখো কোথায় কোথায়, এই যে এ নাম্বার, আই হ্যাভ ডান দা সাম। ওকে, এটা হচ্ছে এটা অ্যানসার। বোঝা যায়? ওকে, বুঝতে পারতেছো? সো ক্লাসগুলো এমন, মানে সবগুলা ক্লাস যখন আমরা করব, তোমাদের আমি একটা কথা দিতে পারি, তুমি যদি কন্টিনিউয়াসলি শুধু ফ্রি ক্লাসগুলোও করো, হ্যাঁ আমাদের পেইড ক্লাসে নো ভর্তি হওয়ার প্রয়োজন নেই, ফ্রি ক্লাসগুলোও করো, তুমি এত বেশি দক্ষ হয়ে যাবা, বিশেষ করে এই প্রশ্ন সলভ বেসিক ক্লাসগুলা, তোমার আর কোনো কিছুই প্রবলেম থাকবে না। মানে বিভিন্ন জায়গায় যখন তোমরা পড়বা তখন তো তোমাদের কিছু কিছু জিনিস স্কিপ করবে, বলবে যে টাইমের কারণে বলো, বিভিন্ন ব্যাচের সময়ের কারণে বলো, তোমাকে বলবে যে এগুলো পড়ে নিও, বাট আমি তোমাদের ওইগুলা সলভ করে দেখানোর ট্রাই করব যদি আমি সুস্থ থাকি, এই আর কি। ওকে, এটা হচ্ছে এখানকার বিষয়। তারপরের প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন কি বলা আছে? আই হ্যাভ বিন ডুইং। ওকে, নরমাল আমরা এটা থেকে স্ট্রাকচার গঠন করি, আই সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাভ মানে আছে কি এটা সাথে হ্যাজ হইতে পারে, তারপরে কি বিন, তারপরে কি ডুইং মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। দেখো তো দেখি এটা কিসের রুল লাগে? আমরা কালকে উদাহরণ থেকে, কালকের ক্লাসে আমরা দেখছি না যে আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে স্ট্রাকচার গঠন করতে পারি, এই কারণেই আমরা দেখছি যে সেন্টেন্স থেকে স্ট্রাকচার যদি আমরা গঠন করে বুঝতে না পারি এটা কোন টেন্স, তাইলে প্রবলেম। এই জন্য আমি কালকে তোমাকে বারবার দেখাচ্ছিলাম এই কারণে। সো আমরা দেখো এটা কিসের পাইছি, কিসের স্ট্রাকচার পাইছি, এটা আমরা পাইছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ 2 নম্বরে আমরা এটা পাইছি। বুঝতে পারছো? তার মানে এটার অ্যানসার কি দি? ইংলিশে একদম কাঁচা, এই যে তুমি স্ক্রিনশটটা নিয়ে রাখো তাহা, হ্যাঁ লাস্ট ক্লাসে এসে বলবা যে ভাই আমার ইংরেজি সব থেকে ভালো মার্ক আসার সম্ভাবনা আছে। ওকে, একদম লাস্ট ক্লাস, টানা 2 মাস, 2.5 মাস, 1.5 মাস, যতদিনই ক্লাস হোক না কেন তুমি এই কথা বলবে। ওকে, মানে আমি অন্তত যে টপিকগুলো তোমাদের পড়াবো সেইগুলাতে তোমাদের আর প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরের প্রশ্ন কি দেখো কি বলা আছে? which one is example of present perfect continuous tense, মানে নিচের কোনটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? তাইলে দেখো ইট ইজ প্রথমেই বাদ, ইট হ্যাজ বিন রেইনড এইটা বাদ, কারণ এটার সাথে আইএনজি থাকতে হবে। ইট ওয়াজ রেইনিং এটাই প্রথম বাদ, মানে ইট ওয়াজ রেইনিং এটাও বাদ, মানে অবশ্যই কারণ হ্যাভ হ্যাজ নাই, যার কারণে এটা প্রথমেই বাদ। তারপরে ইট হ্যাজ বিন রেইনিং লাস্ট নাইট, এইটা হচ্ছে রাইট অ্যান্সার, কারণ এই যে হ্যাভ অথবা হ্যাজ তার সাথে হচ্ছে বিন, তার সাথে আইএনজি, তারপরে ফর অথবা সিন্স, এটা তো যখন থেকেই হোক না কেন, হ্যাঁ যেমন একটা শুরুর ঘটনা, এখানে সিন্সটা কেন হয়েছে, সিন্স কেন হইল না ফর লাস্ট নাইট, কেন হইল না ফর লাস্ট নাইট? কারণ আমরা যদি এইভাবে শুরু করি যে ধরো আমরা 1 থেকে গণনা শুরু করছি, 10-এ গিয়ে থেমে গেছি, মানে 10 হচ্ছে থেমে গেছি, তো এই যে শুরুর যে বিষয়টা এটাতে বসবে সিন্স 1, সিন্স মানে সিন্স 1 থেকে, আর এই যে 10, এই যে 1 থেকে 10 আমরা যে 10টা যে কোনো কিছু গুনলাম এটার জন্য বসবে হচ্ছে ফর। ঠিক আছে, সো এইটা হচ্ছে ফর এবং সিন্সের বিষয়। ঠিক আছে, এটা আশা করি তোমরা ইজিলি বুঝতে পারছো। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন কি বলা আছে? আইডেন্টিফাই করতে বলছে এটা কোন টেন্স। কি বলা আছে? ইট হ্যাজ বিন রেইনিং হার্ড অল ডে, মানে এইটা কি হচ্ছে, রেইনিং হচ্ছে পুরো দিন ধরে। কি আছে দেখো, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ডি নম্বর অ্যানসার। পরের প্রশ্নটা দেখো সেম, এইখানে কি বলা আছে না, পরের প্রশ্নটা আলাদা। কি বলা আছে এটা তোমরা দেখো তো, এটা পারো কিনা নিজে একটু ট্রাই করো তো দেখি। 19 নম্বরটা নিজে একটু ট্রাই করো, নিচের কোনটা কি বলা আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য কি এটা চাইছে আর কি। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়? টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশড, এ সিঙ্গেল অ্যাক্ট ইন পাস্ট, অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান ইন পাস্ট, অ্যান অ্যাকশন কমপ্লিটেড বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। বলো তো দেখি কি হবে পাস্ট ইনডিফিনিটের, কোনটা হবে? এ, বি, সি নাকি ডি? 19 নম্বরের কোনটা হবে বলো, 19-এর কোনটা হবে? বলো 19-এর কোনটা হবে? দেখি অ্যান্সার করছো কিনা। 19A, হ্যাঁ রিসালাত 19A, হ্যাঁ
ঠিক অ্যান্সার করছো 19-এ। হ্যাঁ, সাকিব অ্যান্সার করছো 19-এ। ওকে, তার মানে 19 কেমনে হয়? 19 ঠিক অ্যান্সার কেমনে করলা তোমরা? পাস্ট কি বলা হয়েছে দেখো, পাস্ট ইনডিফিনিট, মানে তোমাদেরকে বলছি না যে পাস্টের যে সংজ্ঞাটা হয়, মানে মেইন যে সংজ্ঞাটা হয় ওইটাই ইনডিফিনিটের সংজ্ঞা হয়ে যায়, কালকের ক্লাসেই তো বলছি। তাইলে এখানে কি বোঝাচ্ছে দেখো, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশড, মানে এটা তো তুমি ফিনিশ করে এসে তারপরে বলতেছে এমন তো না। যে কোনো, মানে এখানে কি বলছে, পাস্ট ইনডিফিনিটের কোনো একটা ঘটনা, মানে যে কোনো পাস্টের একটা ঘটনা। তাইলে কি আনসার হবে দেখো, এ সিঙ্গেল অ্যাক্ট ইন পাস্ট, মানে পাস্টের যে কোনো ঘটনা সেটা পাস্ট টেন্স বুঝাইলেই পাস্ট ইনডিফিনিট হয়। তোমাদের তো এই টেকনিকটা কালকেই শেখায় দিছি, যে বেসিক যে কথাগুলো হয়, যেমন প্রেজেন্টের সংজ্ঞাটাই প্রেজেন্ট ইনডিফিনিটের, ফিউচারের সংজ্ঞাটাই ফিউচার ইনডিফিনিটের, পাস্টের সংজ্ঞাটাই পাস্ট ইনডিফিনিটের। তো সেই জায়গা থেকে কিন্তু এটার অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এগুলো ভুল করা যাবে না তো। ওকে, 19 বি। সোহেল ঠিক অ্যান্সার করছো, 19 সি না 19 বি। ওকে, 19 সি না, an action was being done at first না, এইটা না। ঠিক আছে, এইটা তো কন্টিনিউয়াস হয়ে গেল তাইলে। ওকে, an action was being done at first, মানে যেটা আসলে ইয়াতে কন্টিনিউয়াসলি হয়েছিল, being done মানে করা হয়েছিল এবং সেটা চলমান অবস্থায়। ওকে, তো এইটা তো তখন কন্টিনিউয়াসে চলে যাচ্ছে, এটা না। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। ওকে, এরপরের অ্যান্সারে, এরপরের কোশ্চেনে যাই আমরা। দেখো, হুইচ সেন্টেন্স কি বলা আছে দেখো, কি বলা আছে, হুইচ সেন্টেন্স ইজ অ্যান পাস্ট ইনডিফিনিট টেন্স। নিচের কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স? বলো তো দেখি এটা কি হবে, দেখি তোমরা পারো কিনা। কালকে এই প্রশ্ন আমরা সলভ করছি। ইট হ্যাজ রেইনড, কি বলে, সালাম হ্যাড এ হাউস, বয়েজ আর প্লেইং, তমাল হ্যাজ প্লেড ফুটবল। বলো তো দেখি এটা কি হবে, বলো এইটা কি হবে? 20 নম্বরের কোনটা অ্যান্সার হবে দেখি? 20 নম্বর বলো। ঠিক আছে, বলো 20 কি হবে? 20 নম্বর কি হবে? কেউ এখনো অ্যান্সার করতে পারো নাই? দেখো আমি শেখাই দিই। 20 নম্বর কি বলা আছে, কোনটা পাস্ট ইনডিফিনিট, মানে আমাদের পাস্ট ফর্মের একটা ভার্ব খুঁজতে হবে। তাহলে দেখো, হ্যাজ প্রথমেই বাদ, এইখানে কি দেখা আছে ওয়ার, তার মানে এটা একটা পাস্ট ফর্মের আমরা ভার্ব পাইছি। তারপরে কি দেখো, হ্যাজ, এটাও বাদ, তার মানে এই যে বি, এইটাতেও আমরা পাস্ট ফর্মের ভার্ব পাইছি। প্রথমে এ এবং ডি কে আমরা বাদ দিলাম, এই হ্যাজের কারণে, এইটার কারণে এবং এইটার কারণে। পরের দুইটা হওয়ার চান্স আছে। এখন দেখো কি বলছে, পাস্ট ইনডিফিনিট। আমরা কি জানি পাস্ট ইনডিফিনিটের সংজ্ঞা, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর প্লাস হচ্ছে অবজেক্ট বা হচ্ছে এক্সটেনশন, তাই না? এখন ভার্বের 2 নম্বর, এই সি নম্বরে কি আছে দেখো, ভার্বের 2 নম্বর ফর্ম। ওকে, বাট তার সাথে কিন্তু আর একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সো এইখানে এটাও ভুল। তার মানে কি দেখো, এই যে হ্যাড, হ্যাডটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়, যেহেতু পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে, সো এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে, সি অ্যান্সার হবে না। ঠিক আছে, ভুল করা যাবে না। হ্যাঁ, তার মানে অ্যান্সার হচ্ছে 20-এর বি। ওকে, এখন দেখো 21 নম্বর কি হয়। 21 নম্বর কি আছে দেখো, হুইচ সেন্টেন্স ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স। নিচের কোনটা পাস্ট ইনডিফিনিট টেন্স? তাইলে বলো তো দেখি, আগেরটার মতোই কি বলা, রাইহান ওয়াজ স্লিপিং, বাদ কি বলা আছে, সোহেল হ্যাড কার। ওকে, এইটাই তাইলে অ্যান্সার। কারণ দেখো এইখানে ওয়াজ আছে, এইখানে বিন আছে, এগুলা হবে না। ওয়াজের সাথে আইএনজি আছে, এটা বিনের সাথে আইএনজি আছে, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো সি। এরপরের কোশ্চেন দেখো, এরপরের কোশ্চেন দেখো 22 নম্বর। 22 নম্বর কি আছে, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক। কি বলা আছে, আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ অ্যাগো। ওকে, এই পুরো সেন্টেন্সটাতে একটা বিষয় আছে। তোমরা যখন এরকম পড়বা যে আই রিড এ বুক, এই সেন্টেন্সটা, তখন রিডটা কোন ফর্মে আছে বলো তো দেখি? ভার্বের 1 নম্বর ফর্মে আছে। কেন? কারণ এটা একটা প্রেজেন্টের ঘটনা বোঝাচ্ছে, যার কারণে ভার্বের 1 নম্বর ফর্ম। বাট এই সেন্টেন্সটাতে যে আই রিড অ্যান ইন্টারেস্টিং বুক ফিউ ডেজ অ্যাগো, যেহেতু অ্যাগো কথাটা হইছে, এই অ্যাগো কথাটা হইল একটা পাস্ট ফর্মের কথা, মানে একটা অতীতের কথা, অতীত।
যেহেতু অতীতের কথা আসছে তার মানে সেন্টেন্সটা অটোমেটিক্যালি অতীত সেন্টেন্স হয়ে গেছে। যেহেতু অতীত সেন্টেন্স হয়েছে সেহেতু এই রিডটা ভার্বের 2 নম্বর ফর্ম হিসাবে ইউজ হয়েছে। তার মানে এইখানে স্ট্রাকচারটা কেমন হয়েছে দেখো, স্ট্রাকচারটা হয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, তারপরে এই জায়গাগুলো ধরো একটা অবজেক্ট, কারণ এই সবগুলা ধরো একটা অবজেক্ট। ওকে, এটা একটা অবজেক্ট, তার মানে এটা কিসের ফর্ম হয়ে গেছে? পাস্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট কোথায়, এই যে এই নাম্বার অ্যান্সার পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝতে পারছো? বোঝা গেছে? এটা হচ্ছে এইখানের বিষয়। ওকে, এর পরবর্তীতে আমরা আসি 23 নম্বর কোশ্চেন। কি বলা আছে দেখো, would you mind having a cup of tea? তার মানে আমরা প্রথমেই কি পাইলাম? ভার্বের 2 নম্বর ফর্ম, মানে আমরা প্রথমেই পাস্ট পাইলাম। তারপরে দেখো could you please help me, তার মানে এখানে ভার্বের 2 নম্বর ফর্ম পাইছি। তারপরে কি দেখো could, মানে এখানে বলছে এই could গুলা কি হিসাবে ইউজ হয়েছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস এগুলা না, কারণ এগুলোর সাথে আইএনজি বা কোনো কিছু নাই, তার মানে এটা পাস্ট টেন্স। এটার অ্যান্সার হচ্ছে বি। ওকে, তারপরের কোশ্চেনে আসো 24 নম্বর। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মিন্স, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ কি, মিন্স কি, এটা কি অর্থে ব্যবহার হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কোনটা নিজের, মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝানো হয়? ওই যে কিছুক্ষণ আগে যে তুমি ভুল করলা না, সেটাই অ্যান্সারটা এখানে পাবা। দেখো পাস্ট কন্টিনিউয়াস বলতে কি বোঝানো হয়েছে? অ্যান অ্যাকশন জাস্ট ফিনিশড, এটা পাস্ট পারফেক্টে চলে যাবে। তারপরে কি এ সিঙ্গেল অ্যাক্ট ইন পাস্ট, এটাও না, কারণ এটাকে পাস্ট ইনডিফিনিটে আমরা দেখছি। তারপরে কি দেখো অ্যান অ্যাকশন ওয়াজ বিং ডান অ্যাজ পাস্ট, মানে একটা ঘটনা ঘটতেছিল পাস্টে, সেটা অলরেডি ডান হয়ে গেছে, এইটাকে বলা হবে কি? এইটাকে বলা হবে পাস্ট কন্টিনিউয়াস। তার মানে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, আশা করি এটা তোমরা মনে রাখবা। ওকে, এরপরে দেখো 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন কি বলা আছে দেখো, আই ওয়াজ রিডিং এ নোভেল, মানে আমি একটা কি পড়তেছিলাম? নোভেল পড়তেছিলাম। তার মানে প্রথমে আমরা কি পাইছি? সাবজেক্ট, তারপরে ধরো ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার, তারপরে কি দেখো ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। সো যেহেতু আমরা ভার্বের সাথে আইএনজি পাইছি, তার মানে এটা প্রেজেন্ট, সরি, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এই যে এখানে পাস্ট ফর্ম আর এইখানে ভার্বের সাথে আইএনজি, মানে এটা পাস্ট কন্টিনিউয়াস। দেখো কোথায়, 1 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরের কোশ্চেন দেখো, দ্য কনস্ট্রাকশন অফ পাস্ট পারফেক্ট ফলোস, মানে বলা হয়েছে যে কোনটার গঠন আসলে পাস্ট পারফেক্ট কে ফলো করে, মানে নিচের কোনটা পাস্ট পারফেক্ট টেন্স। কি বলা আছে? আই হ্যাভ স্পোকেন, তারপরে হি হ্যাজ ইটেন, তো এই যে হ্যাজ হ্যাভ এগুলা প্রেজেন্টে ব্যবহার হয়, এটা প্রথমেই বাদ। তারপরে কি দেখো আই হ্যাভ গন, এটাও বাদ। তারপরে কি দেখো আই হ্যাড স্পোকেন দ্য ট্রুথ, তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ডি, আই হ্যাড স্পোকেন দ্য ট্রুথ, কারণ এইখানে হ্যাডটা কি পাস্ট, পাস্টের ভার্ব, আর তারপরে হচ্ছে হ্যাড প্লাস ভি3 আর কি, হ্যাড প্লাস ভি3 এর ব্যবহার হয়েছে। এই যে স্পোকেন এটা ভার্বের 3 নম্বর ফর্ম, আর এইখানে এটা কি হ্যাড, হ্যাড প্লাস ভি3 মানে কি? এটা পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হইলো ডি নম্বর, এটার অ্যান্সার হইলো ডি নম্বর। বুঝতে পারছো? এটা হইলো এখানকার বিষয়। এর পরের কোশ্চেনটা তোমরা একটু বলো, দেখো এটা কি হবে? এইটা তোমাদের চেনা পরিচিত সেন্টেন্স। কি বলা আছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। বলো তো দেখি এই সেন্টেন্সের কোন পার্টটা কোন টেন্সে আছে? প্রথম অংশ, এই প্রথম অংশটা কোন টেন্সে এবং এই দ্বিতীয় অংশটা কোন টেন্সে? বলো, চিন্তা করো, খুবই সহজ, বলা লাগবে না, যা চিন্তা করো। কি বলা আছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তার মানে কি দেখো হ্যাড প্লাস ডাইডটা কি ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, সাবজেক্টের সাথে এটা থাকলে কি হয়? আমরা কিছুক্ষণ আগে দেখলাম এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আর পরের যে অংশটা আছে দেখো সাবজেক্ট দ্য ডাক্তার, তারপরে হচ্ছে ভার্বের 2 নম্বর। 2 নম্বর কেমনে বুঝলাম? কারণ কাম থেকেই কি আসে? কেম আসে। ওকে, কাম থেকেই কি আসে? কেম আসে। সো এইটা ভার্বের 2 নম্বর ফর্ম, যেহেতু ভার্বের 2 নম্বর ফর্ম সেহেতু আমরা এটাকে কি বলবো? পাস্ট ইনডিফিনিট। এইটা পাস্ট ইনডিফিনিট পরের অংশ, প্রথম অংশ পাস্ট পারফেক্ট। সো আমাদের কি চাইছে যে এইটা আসলে কোন টেন্সের মধ্যে পড়ে, তার মানে এই প্রথম অংশটাই চাইছে। ওকে, তো দেখো এইখানে কি আছে? পাস্ট এন্ড প্রেজেন্ট ভুল, প্রেজেন্ট পারফেক্ট ভুল, পাস্ট পারফেক্ট এটা হচ্ছে ঠিক। ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ঠিক আনসার। বুঝতে পারছো? এটা হইলো এখানকার বিষয়। এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? কি বলা আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম বানাইতে হবে আমাদের এই ওয়ার্ডটাকে। কি বলা আছে? আই ইট। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এইরকম করে সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে বিন, বিন, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। তার মানে আমরা এরকম করে লিখি আই হ্যাড বিন ইটিং
আই হ্যাভ বিন ইটিং, ইটিং দ্যাট দ্যাট দ্যাট, ঠিক আছে, এটা যাই থাক না কেন, না না নাই। তার মানে এই সেন্টেন্সটা দেখো কোথায় আছে, আই হ্যাড বিন ইটিং, কোথায় আছে, আই হ্যাড বিন ইটিং, এই যে এটা। তার মানে অ্যান্সার কি সি, অ্যান্সার কি সি। বুঝতে পারছো? সহজ না? খুবই সহজ। ওকে 27 সি, 28 সি, ওকে 27 সি বলছিল, হ্যাঁ ঠিক আছে। ওকে 29 নম্বরটা দেখো, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা আসা প্রশ্ন, এইটা তোমরা অ্যান্সার করবা, অবশ্যই সবাই অ্যান্সার করবা। 29 নম্বর কি বলা আছে, দ্য বয়েজ হ্যাড বিন প্লেইং, কি বলা আছে, হ্যাড, তারপরে হচ্ছে বিন, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে বিফোর যা আছে আছে। তো দেখো তো হ্যাড বিন বিং এগুলা কিসের সাথে কানেক্টেড, এগুলা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সাথে। তার মানে নিচেরটা কি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ডি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে দেখো 30 নম্বর কি আছে, আই শ্যাল ইটিং, আই শ্যাল বি ইটিং, কি বলা আছে দেখো, আই শ্যাল বি ইটিং, এইটা কোন টেন্স, এটা বলা আছে তাই না? বলো তো দেখি এটা কোন টেন্স হবে। কি কি স্ট্রাকচারটা যদি আমরা দেখি, সাবজেক্ট প্লাস কি থাকে, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপরে হচ্ছে বি, এই দুইটার সাথে আর কি বি, এই দুইটার সাথে বি, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এইরকম যদি থাকে আমরা কি জানি, এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এফসি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা জানি কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তার মানে এটা কি হবে, এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা তো দেখছি যে ফিউচার ইনডিফিনিটের শর্ত কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল, তারপরে ধরো ভার্বের 1 নম্বর ফর্ম, এটা তো আমরা দেখছি, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, আমরা তো এগুলো কালকে শিখছি। এখন এই ফিউচার কন্টিনিউয়াস এর ফর্ম হচ্ছে এটা, তাইলে দেখো এখানে কোনটা বসে, তাইলে এই ফর্মটা, এটা কিসের, ফিউচার কন্টিনিউয়াস এর, এই ফর্মটাই তো এখানে ঘটছে, আই, তারপরে কি দেখো শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সো এটা কি হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এফসি। ওকে, তারপরে আমরা যাই 31 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, হি উইল হ্যাভ গন হোম। তার মানে কি দেখো, শ্যাল অথবা উইল এর সাথে যদি হ্যাভ প্লাস ভি3 থাকে, আমরা নরমালি মনে রাখছি হ্যাভ হ্যাজ প্লাস ভি3, এটা কিসের, এটা হচ্ছে পারফেক্টের, ঠিক আছে, পারফেক্টের। এখন কি পারফেক্ট হবে, এই যে উইল মানে কি ফিউচার, এইভাবেও তুমি কারেক্ট করতে পারো, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। তো দেখো কোথায় আছে ফিউচার পারফেক্ট, এই যে এ নাম্বার ফিউচার পারফেক্ট। তার মানে 31 নম্বরের হচ্ছে এই অ্যান্সার, ফিউচার পারফেক্ট। তারপরে কি দেখো 32 নম্বর কি, চুজ দা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফ্রম দা ভার্ব, মানে এই যে ডু ভার্বটাকে আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বানাইতে হবে, সেই কথাই বলা হয়েছে। তাইলে দেখো এই ডুকে যদি আমরা বানাই, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর শর্ত কি, যে এরকম করে শ্যাল অথবা উইল, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে বিন, তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো দেখো এখানে কোনটা আছে, এই যে এটা, দে উইল হ্যাভ বিন, দেখো দে উইল হ্যাভ বিন ডুইং, এটা হচ্ছে ডু এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাঁ সরি ফিউচার কি হয়ে গেছে, কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। সো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। সো এটা হচ্ছে এখানকার অ্যান্সার সি। বুঝতে পারছো? সো এগুলা হচ্ছে বিগত সালে আসা তোমাদের প্রশ্ন, এগুলা হচ্ছে সুন্দর করে A to Z শেষ হইলো। এখন দেখো এইখানে আমরা কতগুলা, এইখানে 32টা, আগেরটাতেও প্রায় ওই রকমের 30টার মতো, আগেরটাতেও কয়টাগুলা 30টা, আমরা কতগুলা সলভ করছি, আগেরটাতেও কতগুলা, আগেরটাতেও এরকম 25-26টা প্রশ্ন, তাই না? তার মানে দেখো ধরো আগেরটাতে আমরা কয়টা, 26টা 25টা, তার মানে 32 প্লাস হচ্ছে 26, 8, আর এখানে 58টা প্রশ্ন আমরা সলভ করলাম আজকে। এবং এর বাইরে 40 বছরে আর কোনো প্রশ্ন আসে নাই, বিগত 40 বছরে কোথাও না সেটা। তার মানে টেন্স এবং সিকোয়েন্স অফ টেন্স থেকে প্রশ্ন আসলে আমাদের সরাসরি ক্লাস থেকে কমন আসবে, এবং আমরা বিশ্বাস করি হিউজ প্রশ্ন আমরা ক্লাস থেকে কমন পাবো, প্রায় হচ্ছে 90% প্রশ্নই আমরা কমন পেয়ে যাব, কারণ এত বেশি প্রশ্ন তোমাকে কেউই সলভ করাইতে পারবে না, এবং রিসোর্সও তোমাকে দেখাই দিতে পারবে না এত প্রশ্নের। সো এই ক্লাসগুলাই তোমার জন্য জাস্ট এনাফ।